হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। তো টপিকটা থেকেই আমরা বুঝতে পারছি এখানে যে ধরনের ফাংশন নিয়ে আমরা আলোচনা করব সবই মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হবে। তো এর আগে আমরা আগের সেমিস্টারগুলো যে ধরনের ফাংশন নিয়ে আমরা ডিসকাস করেছি সেগুলো সব এই ধরনের দেখতে ছিল, কিন্তু এখন আমাদের যে আলোচনার বিষয় সেগুলো হচ্ছে এই টু ভেরিয়েবলস বা থ্রি ভেরিয়েবলসের ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে শুরুতেই বলে রাখি যে আমি মাইতি ঘোষের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বইটাকে ফলো করে ডেফিনেশন এবং অঙ্কগুলো সব আলোচনা করব। তো দেখ, প্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যদি কোনো ফাংশন ওয়ান ভেরিয়েবলের হয় সেক্ষেত্রে তার যে ডোমেন সেটটা হবে সেই ফাংশনের, সেই ডোমেন সেটটার কিন্তু কোয়ার্ডিনেট কি হবে না, ওয়ান হবে, যেহেতু ওয়ান ভেরিয়েবল। এবং সেক্ষেত্রে আমি পাশে লিখেও রেখেছি ডোমেন সেটটা আর এর সাবসেট হবে, মানে আমাদের রিয়েল নাম্বারের সাবসেট হবে। যদি দেখা যায় যে টু ভেরিয়েবলসের হয়েছে তাহলে কিন্তু সেই ফাংশনের যে ডোমেন সেটটা হবে ডি, সেটা আর টু এর সাবসেট হবে। আর যদি সেটা থ্রি ভেরিয়েবলসের হয় তাহলে সেটা যে আমাদের যে ডোমেনটা পাবো সেটা স্পেসের মধ্যে থাকবে, দ্যাট মিনস আর থ্রি এর কোনো সাবসেট হবে। তো প্রথমেই আমরা এখানে যেটা করব, টু ভেরিয়েবলস মানে আমরা এখানে সেভারাল ভেরিয়েবলস মানে আমরা এখানে প্রথম দিকে টু ভেরিয়েবলস নিয়ে সব কিছু আলোচনা করব। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবল, এগুলো টু ভেরিয়েবলসের নিয়েই আমাদের আস্তে আস্তে আলোচনাটা এগোবে। তো আমি এখানে কিছু বলে নিতে চাই শুরুতে, সেটা হচ্ছে যে আমরা যখন রিয়াল নাম্বার করেছিলাম, রিয়াল নাম্বারের সেট আর কি, সেট সিনার করেছিলাম সেকেন্ড সেমিস্টারে যখন অ্যানালিসিস করেছি, তখন আমরা দেখেছিলাম যে কোনো একটা সেট, সাপোজ ডি, এটা যদি আর এর একটা সাবসেট হয় তাহলে এই ডিটাকে আমরা কখন ওপেন সেট বলি, কখন ডিটা ক্লোজ সেট হয়। এই সেটের মধ্যে থাকা কোনো একটা পয়েন্টকে আমরা এর ইন্টিরিয়ার পয়েন্ট কখন বলি, যে ওই পয়েন্টের সাপেক্ষে আমরা একটা ছোট নেইবারহুড অবশ্যই পাবো যেটা কিনা পুরোপুরি ওই সেটের মধ্যে ঢুকে বসে থাকবে, তাহলে আমরা বলেছিলাম ওই পয়েন্টটা ডি এর কি হবে না, ইন্টিরিয়ার পয়েন্ট হবে। আবার যে সেটের প্রতিটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট তাকে সেই সেটকে আমরা বলে থাকি ওপেন সেট। সিমিলারলি আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশন দেখেছিলাম বা অ্যাকুমুলেশন পয়েন্টের, এবং সেক্ষেত্রে আমরা ক্লোজ সেটের ডেফিনেশনও পেয়েছিলাম। তো বেসিক্যালি যেটা এখানে বলার সেটা হচ্ছে আমরা যখন আর টু এর ক্ষেত্রে আলোচনা করব, সে আর টু এর যদি আমরা কোনো সাবসেট নিয়ে নিই, সাপোজ এই ডিটা এখন আর এর সাবসেট না হয়, যদি এটা আর টু এর সাবসেট হয়, তাহলেও কিন্তু এক্ষেত্রে এই যে ডি যে সেটটা পেয়েছি আমরা, সেই সেটেরও কি হবে না, লিমিট পয়েন্ট থাকবে, সেই সেটেরও ইন্টিরিয়ার পয়েন্ট থাকবে, সেই সেটও ওপেন হবে, সেই সেটও ক্লোজড হবে। সব কিছু আমরা এর আগে যা আলোচনা করেছি, আমরা যখন রিয়াল অ্যানালিসিসের সেট সিনার করেছি চ্যাপ্টারটা সেকেন্ড সেমিস্টারে, এখানেও আমরা সেম জিনিস, একই আমাদের ডেফিনেশন হবে এক্ষেত্রেও। শুধু চেঞ্জেসটা কোথায় হবে না, ওখানে আমাদের যে নেইবারহুডগুলো ছিল সেগুলো কিরকম হতো, সাপোজ এইটা যদি আমাদের রিয়াল লাইন হয়, এইটা যদি এখানে আমাদের মূলবিন্দু হয়, তাহলে আমরা রিয়াল লাইনের ক্ষেত্রে কোনো একটা সেটকে যখন নিয়ে নিতাম তাহলে এটা মেবি এটা ওপেন সেট হতে পারতো বা এটা ক্লোজ সেটও হতে পারতো, আমরা দেখেছি। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আমরা যে আর টু এর ক্ষেত্রে কোনো সাবসেটকে নেব, সেই সাবসেটগুলো কিরম ধরনের দেখতে হবে। কারণ আর টু মানে আমাদের কি হয়ে যাবে, আর টু মানে এই ধরনের ব্যাপার হয়ে যাবে, এখানে এক্স দিলাম, এখানে ওয়াই দিলাম, এখানে আমাদের অরিজিন থাকলো। এই দিকে ইঞ্জিনিয়ার করছি না, আমি ফার্স্ট কোয়াড্রেন্টেই দেখানোর চেষ্টা করছি, ইঞ্জিনিয়ার যে কোনো কোয়াড্রেন্টেই সেটা হতে পারে। এখন আর টু এর ক্ষেত্রে যদি আমাকে কোনো নেইবারহুডকে নিতে হয়, আমরা নেইবারহুড মানে জানি সেক্ষেত্রে ইন জেনারেল সেটাকে ওপেন সেট নিয়ে নেওয়া সবচেয়ে সুবিধা সবসময়। তাহলে আমরা এখন দেখব যে আর টু এর ক্ষেত্রে কোনো একটা ওপেন সেট কি টাইপের হতে পারে। সবার ফার্স্টে আমি একটা নেইবারহুড আঁকছি আর টু এর মধ্যে, সেটা হচ্ছে এই ধরনের একটা নেইবারহুড করলাম। সাপোজ এই যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম কত না, আলফা কমা বিটা, এবং এই যে রেডিয়াসটা এই সার্কেলের, সেই রেডিয়াসটাকে আমি সাপোজ নাম দিলাম কত না, ডেল্টা। তাহলে এই যে আমাদের ওপেন যে এখানে নেইবারহুডটা আছে, ওপেন এই কারণেই বলছি কারণ আবারও বলছি যে নেইবারহুডের ক্ষেত্রে ইন জেনারেল আমাদের ওপেন সেটই নিয়ে কাজ করতে হয়। তাহলে ওপেন মানে কি হবে, এখানে এই সমস্ত ইন্টিরিয়ার পয়েন্টগুলো হবে, কিন্তু এই সার্কেলের উপরের পয়েন্টগুলো, মানে সার্কেল যেটাকে বোঝায় সেই পয়েন্টগুলোকে আমরা নেব না। তার মানে কোন অঞ্চলটুকুকে আমরা নেব, সেই অঞ্চলের ইকুয়েশনটা কি হবে না, হয়ে যাবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার লেস দ্যান হয়ে যাবে কত না, ডেল্টা স্কোয়ার। কেমন? তাহলে আমরা দেখলাম যে আর টু এর কোনো একটা আর টু এর মধ্যে কোনো একটা সার্কুলার নেইবারহুড কি ধরনের হতে পারে না, এই ধরনের হতে পারে। সিমিলারলি আমাদের মনে হতে পারে যে আমরা করে দেখতে পারি কিনা, আমরা দেখি যে আর টু এর মধ্যে কোনো রেক্ট্যাঙ্গুলার নেইবারহুডকে আমরা কিভাবে কনসিডার করব। সাপোজ এখানে আমাকে যদি এখন একটা রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড নিতে হতো, তাহলে আমি কি করতাম, সাপোজ এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতাম,
তাহলে এখানে কি হতো, এই পয়েন্টটা যদি x ইজিক্যাল টু a হতো, এইখানে যদি x ইজিক্যাল টু b হতো, আর এইখানে যদি আমাদের y ইজিক্যাল টু c হতো, আর এখানে যদি y ইজিক্যাল টু d হতো, তাহলে আমাদের এই যে নেইবারহুডটা ছিল, এই নেইবারহুডটাকে কিভাবে লিখতাম, না এটাকে লিখতাম x গ্রেটার দ্যান a লেস দ্যান b, আর yটা কি হয়ে যেত না গ্রেটার দ্যান c হতো, এবং লেস দ্যান কি হতো না d হতো। তাহলে আমরা দেখলাম R2 এর মধ্যে একটা সার্কুলার নেইবারহুড এই ধরনের লিখতে হয়। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গুলার নেইবারহুডকে নিই তাহলে সেটা এই ধরনের দেখতে হবে। সিমিলারলি আমরা একটা স্কোয়ার নেইবারহুডকেও নিতে পারি। যদি এটা রেক্ট্যাঙ্গুলার না হয়, এটা যদি স্কোয়ার নেইবারহুড হতো, তাহলে এটাকে কি টাইপের দেখতে হতো না, সাপোজ আমরা এখানে একটা স্কোয়ারকে আগে এঁকে ফেলি। তো এখানে আমি যে স্কোয়ারটাকে এঁকেছি সেই স্কোয়ারের আমরা একটা কি করব না, এখানে একটা মিডিল পয়েন্ট আমরা সেই হিসাবে নিয়ে নিচ্ছি, এখানে সেন্টার নিয়ে নিচ্ছি। সেই সেন্টারটাকে আমি সাপোজ নাম দিলাম আলফা কমা বিটা, এবং যেহেতু স্কোয়ার নিয়েছি সুতরাং এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। সেই প্রতিটা বাহুকে আমি ধরে নিলাম কত না 2 ডেল্টা করে ধরে নিলাম, এদিকেও 2 ডেল্টা এদিকেও 2 ডেল্টা। তাহলে কি হবে না, এখানে এক্স গুলো কি হবে, এইটুকু অংশ কত হবে হাফ, তাহলে ডেল্টা হবে। তাহলে এখানে আমি যখন লিখবো এর যে ইকুয়েশনটা লিখবো সেটা কি হয়ে যাবে না, এক্স এখানে আমরা কি লিখবো না, এইটা যেহেতু আলফা তাহলে এই পয়েন্টটা কত হবে আলফা মাইনাস ডেল্টা, এটা হবে আলফা প্লাস ডেল্টা। তাহলে এক্সটা গ্রেটার দ্যান কি হয়ে যাবে আলফা মাইনাস ডেল্টা, আর লেস দ্যান হয়ে যাবে কত না আলফা প্লাস ডেল্টা। সিমিলারলি ওয়াই এটা গ্রেটার দ্যান কত হয়ে যাবে না বিটা মাইনাস ডেল্টা, এবং এটা লেস দ্যান কত হয়ে যাবে না বিটা প্লাস ডেল্টা। তাহলে আমি কি করলাম, সবার ফার্স্টে আমি যেটা করলাম সেটা হচ্ছে R2 এর ক্ষেত্রে আমি সার্কুলার নেইবারহুড কেরম ধরনের দেখতে হয় সে ইকুয়েশনটা লিখলাম। তার আমরা রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড কেরম টাইপের দেখতে হয় সেটাকে নিলাম বা দেখলাম, এবং আমরা স্কোয়ার নেইবারহুড সেটাকে কিভাবে কনসিডার করতে হয় সেটাকে আমরা দেখলাম। এটা হচ্ছে সার্কুলার নেইবারহুড, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড, আর এটা হচ্ছে আমাদের কি না স্কোয়ার নেইবারহুড। তো এই জিনিসগুলো না জেনে আমরা যদি ফার্স্টেই ফাংশন অফ টু ভেরিয়েবলসের মানে সেভারাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলেছি যে আমরা টু ভেরিয়েবল নিয়ে আগে আলোচনা করব, তো টু ভেরিয়েবলসের আমরা যদি লিমিট নিয়ে আগেই আলোচনা করি, কিন্তু লিমিট হতে গেলে আমরা যে পয়েন্টটায় ওই ফাংশনের লিমিটকে বের করছি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ডেফিনেশন অনুযায়ী আমাকে একটা নেইবারহুড নিতে হবে ওই পয়েন্টটার সাপেক্ষে। তা আমি যদি প্রথমে R2 এর নেইবারহুডগুলোকেই ভালোভাবে চিনতে না পারি, তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেশনের সাহায্যে যখন আমাকে অঙ্ক করতে হবে বা বুঝতে হবে তখন কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। ওই জন্য সবার ফার্স্টে এখানে যেটা বলা জরুরি সেটা হচ্ছে R2 এর ক্ষেত্রে নেইবারহুডগুলো কী ধরনের দেখতে হয়। আশা করি এটা বোঝা গেছে। এইবার আমরা চলে আসব যে ফাংশন সেটা টু ভেরিয়েবলস হোক বা থ্রি ভেরিয়েবলসের হোক, কয়েকটা ফাংশন দেখবো যে সেগুলো কীরকম হয়, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল কীরকম টাইপের হয়, কয়েকটা উদাহরণ দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তারপরে আমি ফাংশন অফ টু ভেরিয়েবলসের লিমিট নিয়ে আলোচনা শুরু করব। তাহলে দেখা যাক এখানে এখন এগুলো সব মুছে দিলাম। তো আমরা কি ধরনের ফাংশন নিয়ে এখানে আলোচনা করতে পারি, এখানে আমরা বই অনুযায়ী উদাহরণগুলো দিচ্ছি তাহলে তোদের দেখতে এখানে সুবিধা হবে। দেখ একটা ফাংশন আমরা এখানে লিখেছি এক্স রুট ওভার জেড ইজিক্যাল টু, সাপোজ আমরা একটা ফাংশন লিখলাম এক নম্বরে কি না জেড ইজিক্যাল টু ফাই অফ এক্স কমা ওয়াই, এবং এই ফাংশনটাকে কিভাবে নিয়েছি না রুটের মধ্যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এইভাবে নিয়েছি। তাহলে আমরা দেখছি দিস ইজ আ ফাংশন অফ টু ভেরিয়েবলস, এবং এই ফাংশনটা যদি আমাকে ডোমেন সেট নিয়ে আলোচনা করতে হয় তাহলে যেহেতু আমরা সব এখানে রিয়াল ভ্যালুড ফাংশন নিয়ে আলোচনা করছি, সুতরাং এই যে আমাদের এক্স প্লাস ওয়াই এটা কি হতে হবে না গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান হতে হবে। তাহলে মাস্ট বি আমাকে মনে রাখতে হবে এক্স প্লাস ওয়াই এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান হবে। সুতরাং আমরা যদি এর ডোমেন সেটটাকে বের করতে যাই তাহলে এখানে এক্স আর এইটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়ে যায় তাহলে আমাকে প্রথমে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান তার ছবিটাকে আঁকতে হবে। এইটা এখানে হচ্ছে আমাদের সেই 1,0 পয়েন্টটা আছে, এখানে হচ্ছে আমাদের 0,1 পয়েন্টটা আছে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়ানের ছবি। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বের করি না, আমরা এই ধরনের ইনইকুয়ালিটি আমরা ক্লাস 11-এ শিখেছিলাম আর কি, যে কোন দিকের অংশটাকে আমরা নেব। তো 0,0 বসালাম, 0,0 বসিয়ে আমরা দেখছি যে এটাকে স্যাটিসফাই করে না, 0 1-এর থেকে সেটা বড় হবে না, সুতরাং অরিজিনের দিকের এর সমাধান অঞ্চল থাকবে না, তার অন্য দিকে থাকবে, উল্টো দিকে থাকবে। তার মানে এই দিকের অঞ্চলটা কি হবে না এর সমাধান অঞ্চল হবে। সুতরাং এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এই যে ফাংশনটা তার ডোমেন সেটটা কোথায় থাকবে না এই হচ্ছে তার ডোমেন সেটের ছবি। তার মানে এই সরলরেখার উপরে অবস্থিত পয়েন্টগুলো এবং তার উপরের দিকে যেগুলো আছে তার মানে অরিজিনের বিপরীত দিকে যে পয়েন্টগুলো আছে সেই
মানে সেই অঞ্চলটাই হচ্ছে এই ফাংশনের কি সেট না ডোমেন সেট। বোঝা গেছে আশা করি। এইভাবে আমরা এখানে দেখব। আচ্ছা এখানে এর পরে যেটা করেছে আর কি, পরে একটা ফাংশন নিয়েছে, সেটা কিন্তু এই জিনিসটা না 1/, করে আছে। তাহলে যদি এটা 1/, এই জিনিসটা হয় তাহলে কিন্তু নিচে এখন জিরোও হতে পারবে না, কারণ তাহলেও আনডিফাইন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই এক্স প্লাস ওয়াইটা এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে না, এটা গ্রেটার দেন 1 হয়ে যাবে। তখন আর যে ডোমেন সেটটা হবে সেটা হচ্ছে এই সরলরেখার উপরের পয়েন্টগুলো, সেখান থেকে কি হবে না বাদ চলে যাবে, বাদ বাকি তার পয়েন্টগুলো হবে হচ্ছে ডোমেন সেট। তো এই ধরনের কিছু ফাংশন এখানে আলোচনা করে দেওয়া আছে। এরপরে আছে লিনিয়ার ফাংশন। টু ভেরিয়েবলসের ক্ষেত্রে লিনিয়ার ফাংশন কিরকম টাইপের দেখতে হয় না, আমি এখানে লিখে দিচ্ছি লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানে সাপোজ এফ অফ এক্স কমা ওয়াই লিখলাম, এটা এরকম টাইপের দেখতে হবে যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যেখানে এ বি সি এরা তিনজনই হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি লিনিয়ার ফাংশন। কেন বলি? তার কারণ এক্ষেত্রে যে আমাদের ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, তাদের ডিগ্রি কত হচ্ছে না 1 আছে, ওই জন্য লিনিয়ার। সিমিলারলি আমরা র্যাশনাল ফাংশন নিয়ে আলোচনা করতে পারি। র্যাশনাল ফাংশন মানে সেটা ফ্র্যাকশনাল ফর্মে থাকবে এবং তার নিউমেরেটরেও একটা কি দেখবো না আমরা পলিনোমিয়াল রয়েছে এবং ডিনোমিনেটরেও দেখবো আমরা একটা পলিনোমিয়াল রয়েছে। তো র্যাশনাল ফাংশনের ক্ষেত্রে আমি যদি এখানে র্যাশনাল ফাংশন লিখি, র্যাশনাল ফাংশন, তাহলে র্যাশনাল ফাংশন কিরকম দেখতে হতে পারে? সাপোজ এটার নাম দিয়ে দে ফাই, তাহলে এখনো আমরা এটাকেও ফাই নাম দিচ্ছি, ফাই ইজ ইকাল টু এফ অফ এক্স কমা ওয়াই। এটির কি হবে না একটা ফ্র্যাকশনাল ফাংশন হবে র্যাশনাল ফাংশন মানে। তার উপরে যেটা থাকবে লবে, যেটা নিউমেরেটর, সেটাও কি হবে না একটা পলিনোমিয়াল হবে। এখানে আমরা ইন জেনারেল লিনিয়ার পলিনোমিয়াল নিয়ে নেব। তার মানে উপরে থাকবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আর নিচে হবে আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস আমরা এখানে দিয়ে দিলাম গামা। এই হচ্ছে আমার র্যাশনাল ফাংশন, এই ধরনের দেখতে হয়। তাহলে আমি যেটা এখানে করছি সেটা হচ্ছে কিছু ফাংশন, সেগুলো ফাংশন অফ 2 ভেরিয়েবলস হতে পারে বা 3 ভেরিয়েবলস হতে পারে, তার কিছু এক্সাম্পল এবং সেই সমস্ত ফাংশনগুলোর ডোমেন সেট কি হয় সেগুলো সবার ফার্স্টে আমি বলে দিলাম এখানে। যেমন এই যে ফাংশনটা, এর ডোমেন সেট কিন্তু পুরো R2ই হবে, কারণ এর কিছু হতে বাধা নেই, এই সব জায়গায় এটা ডিফাইন থাকবে। তেমনিভাবে এই যে ফাংশনটা, এটারও ডোমেন R2 হবে এক্সেপ্ট দোজ পয়েন্টস হোয়ার দিস ফাংশন উইল বি জিরো। এইগুলো যেখানে জিরো হয় সেই পয়েন্টগুলোকে বাদ দিয়ে বাকি যে সেটটা হবে R2 এর, সেটা কিন্তু এই ফাংশনের ডোমেন সেট হিসেবে থাকবে। সিমিলারলি আমরা যদি এখন একটা R3 ফাংশন দেখি, R3 ফাংশন মানে আমরা জানি সেক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবলই উপস্থিত থাকবে। সাপোজ আমি এখানে একটা R3 ফাংশন লিখছি, খেয়াল কর, এটাকে আমরা ধর সাপোজ নাম দিলাম ফাই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এটা কিরকম হতে পারে না, এক তো হতে পারে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই, এই ধরনের আমরা উদাহরণের ক্ষেত্রে দিতে পারি। ওরা এখানে একটু আলাদা দিয়েছে, ওরা লিখেছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস লিখেছে ওয়াই স্কোয়ার জেড প্লাস লিখেছে জেড স্কোয়ার এক্স, এই ধরনের ফাংশন দিয়েছে। তো একই ব্যাপার, যে কোনো একটা ফাংশন যেক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল উপস্থিত আছে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে এর যে ডোমেন সেটটা হবে, যে ফাংশনটা এখানে লিখেছি তার ডোমেন সেটটা কিন্তু পুরো কি হবে না R3 হবে, কারণ এখানে কোনো পয়েন্টে ও আনডিফাইন্ড হবে, এরকম কোনো পয়েন্ট নেই। এইবার আমি চলে আসব কিছু ফাংশনের উদাহরণ এবং তাদের ডোমেন সেট বোঝানোর পরে, এবার চলে আসব যে 2 ভেরিয়েবলের ফাংশনের লিমিটেড ডেফিনেশনটা কি। তাহলে আমরা এখন দেখব যে এখানে 2 ভেরিয়েবলের যে ফাংশন, তার আমরা লিমিট নিয়ে তার ডেফিনেশনের আলোচনা করব। আমরা 1 ভেরিয়েবলের ফাংশনের লিমিটেড ডেফিনেশন অনেক আগেই আমরা সেগুলো জানি, আমরা করেছি আগের সেমিস্টারগুলোতে। তাহলে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে লিমিট। আচ্ছা, প্রথমে আলোচনা করি 2 ভেরিয়েবলস। সাপোজ এফ একটা ফাংশন যেটা কিনা এক্স এবং ওয়াই এর ফাংশন, আমাকে এই ফাংশনের লিমিট বের করতে হবে এবং এই ফাংশনের যে ডোমেন সেটটা ডি, এর যে ডোমেন সেট লিখে দিচ্ছি আমি এখানে, এর ডোমেন সেট যেটা ডি, সেটা কার সাবসেট না R2 এর সাবসেট। এবং আলফা বিটা পয়েন্টে, আলফা বিটা না সরি তোদের বই অনুযায়ী বলছি, আলফা বিটা ধরতেই পারতাম, ভেরিয়েবল পয়েন্ট এ বি দিয়েছে তোদের বই অনুযায়ী। তাহলে আমি যে পয়েন্টটা বের করতে চাই লিমিট, সেই পয়েন্টটা কত না এ কমা বি। এই পয়েন্টটাকে সাপোজ আমি পি নট নাম দিলাম।
মনে রাখবি যেহেতু লিমিট আমরা বের করব, সুতরাং এই যে পয়েন্টটা সেটা কিন্তু ডি এর একটা কি হতে হবে, লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট হতে হবে। তোরা অ্যাকুমুলেশন পয়েন্টের ডেফিনেশন আমি আবারও বলছি যে সেকেন্ড সেমিস্টারে রিয়েল অ্যানালিসিস দেখেছি সেটা সেট সিনারের ক্ষেত্রে, ঠিক সিমিলার ডেফিনেশন আমরা এক্ষেত্রে R2 এর ক্ষেত্রে যদি দিই তাহলেই সেক্ষেত্রে বুঝতে পারবো যে R2 এর মধ্যে থাকা কোনো একটা পয়েন্টের মানে R2 এর মধ্যে থাকা কোনো পয়েন্টের বলবো না, R2 এর মধ্যে থাকা কোনো তার সাবসেটের কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট কখন হবে। কেমন? তাহলে এই যে পয়েন্টটা পি নট, এটা মাস্ট বি কি হতে হবে, এই ডোমেনের একটা কি হবে না, লিমিট পয়েন্ট হবে। এখন আমরা আলোচনা করতে চাই যে লিমিট অফ এক্স টেন্স টু এ এবং ওয়াই টেন্স টু বি কোন ফাংশনের, না এফ এক্স কমা ওয়াই এর। এবং এখানে বলে দিয়েছে যে লিমিটটা কত হবে, না এই লিমিটিং ভ্যালুটা বলছে যে ক্যাপিটাল এ হবে। তো আগে বলি ডেফিনেশনটা কি। আমরা যখন ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে করেছি তখন আমাদের ফার্স্টে কি ধরে নিতে হয়, যে লেট এপসাইলন আমরা কি ধরে নিই, যে গ্রেটার দ্যান 0, দেন দেয়ার মাস্ট এক্সিস্ট এ ডেল্টা ডিপেন্ডিং আপন এপসাইলন অ্যান্ড দি পয়েন্ট পি নট। খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখলাম যে দেন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0, এবং এই ডেল্টাটার পাশে আমরা লিখে রাখছি কি না এপসাইলন কমা পি নট। তার মানে আমি যে পয়েন্টটাকে চুজ করছি আর এই যে এপসাইলনকে চুজ করছি তার উপর ডিপেন্ড করে আমরা এই ডেল্টাটাকে বের করতে পারবো। কেমন? এবং দেখ এখানে লক্ষ্য কর, যখন বইতে এখানে ডেফিনেশন দিয়েছে ফার্স্টেই আমি এখানে বলে রাখি যে ডেল্টার পাশে কিন্তু দেখবি ব্র্যাকেটের মধ্যে এপসাইলন কমা পি নট লেখা আছে, এটা শুরুতে আর কি। তো এক্ষেত্রে এই ডেল্টাটা যে আমরা একটা ডেল্টা পাবো আর কি, দেন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি হতে হবে না মড অফ এফ এক্স কমা ওয়াই মাইনাস এ, এটা হবে লেস দ্যান এপসাইলন ফর all x y belongs to, for all x y belongs to some neighborhood in of a comma b। তাহলে আশা করি ডেফিনেশনটা বোঝা গেছে কি না, ঠিক সেম ডেফিনেশন আমরা করেছিলাম ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রেও, একই ডেফিনেশন বলছি। আবারও বলছি যে কি বললাম, যে একটা ফাংশন নিয়েছি টু ভেরিয়েবলসের, তার ডোমেন সেটটা হচ্ছে ডি, যেটা কিনা R2 এর একটা সাবসেট, তার একটা লিমিট পয়েন্ট হচ্ছে বা অ্যাকুমুলেশন পয়েন্ট হচ্ছে পি নট এ কমা বি। তাহলে আমি লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই ইজ ইকাল টু পেয়ে গেছি এ। কিন্তু এটাকে আমি কিভাবে ডেফিনেশন দিয়ে লিখবো, ডেফিনেশন থেকে যদি এটা আসি তাহলে আমাকে লিখতে হবে কি না লেট আস চুজ এপসাইলন গ্রেটার দ্যান 0, দেন দেয়ার মাস্ট এক্সিস্ট এ ডেল্টা ডিপেন্ডিং আপন এপসাইলন অ্যান্ড দি পয়েন্ট পি নট সাচ দ্যাট কি হবে না মড অফ এফ এক্স ওয়াই মাইনাস এ লেস দ্যান এপসাইলন হবে কোন পয়েন্টগুলোর জন্য হবে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু সাম নেইবারহুড এন অফ এ কমা বি। মনে রাখতে হবে যে এই এ কমা বি পয়েন্টের কোনো নেইবারহুডের মধ্যে থাকা সমস্ত পয়েন্টগুলোর জন্য এই ঘটনাটাকে কি হতে হবে না স্যাটিসফাই করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কোন ধরনের নেইবারহুড, আমি ওই জন্যই শুরুতেই R2 এর নেইবারহুড কী টাইপের হতে পারে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করে দিয়েছি, যে এই এনটা মেবি হতে পারে সার্কুলার নেইবারহুড, মেবি হতে পারে রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড বা স্কোয়ার নেইবারহুড। এই জন্য তোদের বইতে যেখানে ডেফিনেশনটা দেওয়া আছে শুরুতে জেনারেল ডেফিনেশন দিয়েছে, কোনো R2 এর ফাংশন ধরে দেয়নি। তারপরে দেখ R2 এর ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে, মানে ফাংশন অফ টু ভেরিয়েবলসের লিমিটেড ডেফিনেশন দিয়েছে, আমি সেটাই এখানে লিখেছি আর কি। এবং ওখানে দেখ ওরা উল্লেখ করে দিয়েছে যে ওই যে এন যে নেইবারহুডটা তার কি কি মানে ক্যারেক্টার মানে কি ধরনের দেখতে হতে পারে নেইবারহুডটা, সেটা দেখ নিচে আমাদের লিখে দিয়েছে, যে সেই নেইবারহুডটা হতে পারে একটা সার্কুলার নেইবারহুড দিয়েছে, বা সেটা রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড হতে পারে, বা সেটা স্কোয়ার নেইবারহুড হতে পারে। আমি আর এখানে এই এনটার সম্বন্ধে লিখলাম না, সেই এনটা ওই আমি শুরুতে যেগুলো লিখেছিলাম সেইগুলো হচ্ছে কোনো না কোনো একটা সেই তার মধ্যে কোনো একটাই এন হবে। তাহলে এইটা হচ্ছে ফাংশন অফ টু ভেরিয়েবলসের লিমিটের ডেফিনেশন। আশা করি বোঝা গেছে যে এটা আমি কি বলতে চাইছি। এরপর আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে জিনিসটাকে লেখা হয়েছে এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, কিরকম না লিমিট এখানে আমরা এক্স কমা ওয়াই টেন্স টু লিখতে পারতাম কি না এ কমা বি এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এ। এটাকে এইভাবে উপর নিচে না লিখে এটাকে এইভাবেও লিখতে পারতাম, একই কথা। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে ফাংশন অফ টু ভেরিয়েবলসের ক্ষেত্রে যে লিমিট, সেই লিমিট দু ধরনের হয়।
একটা যেটা আমরা এখন বললাম সেটাকে আমরা কি বলি না, সেটাকে বলা হয় সাইমালটেনিয়াস লিমিট বা ডবল লিমিট। তাহলে এই যে লিমিটটা আমরা আলোচনা করলাম, এই লিমিটটার কি নাম না, এই লিমিটটার নাম হচ্ছে সাইমালটেনিয়াস লিমিট, সাইমালটেনিয়াস লিমিট অর ডবল লিমিট। কেমন? এরপর আরেকটা আমরা লিমিট পাবো, সেটাকে আমরা বলবো রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট। তাহলে এরপরে আমরা যে লিমিটের ডেফিনেশন আরেকটা মানে পাবো আর কি কিছু পরেই, সেই লিমিটটাকে আমরা তখন কি নাম দেব না ইটারেটেড লিমিট বা রিপিটেড লিমিট। তার মানে এক্ষেত্রে ফাংশন অফ টু ভেরিয়েবলসের ক্ষেত্রে দু ধরনের লিমিট হয়, একটা হচ্ছে এক্ষেত্রে সাইমালটেনিয়াস লিমিট, আর একটা হচ্ছে কি না রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট। কেমন? তাহলে আমরা এখানে কি করছি না সাইমালটেনিয়াস লিমিটের একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দেখা যাক যে কি আছে উদাহরণটা। দেখ এক্সাম্পল 13.3.2 নিয়ে আমরা আলোচনা করি। এক্সাম্পল 13.3.2। দেখ এখানে লিমিটটা কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 বলেছে যে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 কোন ফাংশনের না এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর লিমিটটা কি দেখাতে হবে না 0 দেখাতে হবে। কেমন? তাহলে দেখ সবার ফার্স্টে যেটা আমরা করব কি না সেটা লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 আমরা ধরে নিলাম। এর পরের কাজটা কি না এইটা হচ্ছে সেই ক্যাপিটাল এটা, তাহলে মডের মধ্যে এখন এই এফ এক্স ওয়াই মাইনাস 0 এটাকে লেস দ্যান এপসাইলন করব এবং কোনোভাবে এখান থেকে ডেলটাকে বের করব। কেমন? তাহলে আমরা আগেই কি করে ফেললাম, মডের মধ্যে নিয়ে নিলাম এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 0, এটাকে আমরা করে ফেললাম লেস দ্যান এপসাইলন। কেমন? এরপরে দেখ এইটাকে মডের মধ্যে এটা ভাঙলে কত হয়ে যাবে, এটা মড এক্স এটা মড ওয়াই হয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারবো মড এক্স ইন্টু মড ওয়াই, আর এখানে হয়ে যাবে মডের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই নিচে মডটা না দিলেও কোনো ব্যাপার না, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলওয়েজ একটা কি সংখ্যা না পজিটিভ সংখ্যা, এটাকে লেস দ্যান এপসাইলন করে রাখলাম। খেয়াল কর এরপর দেখ লক্ষ্য কর যে এই যে মড এক্স, এই যে মড এক্স আমি এখানে নাও বলে লিখছি, মড এক্স এটা লেস দ্যান কি হয়ে যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রশ্নটা হচ্ছে লেস দ্যান কেন দিলাম, এটা তো লেস দ্যান ইকুয়াল টু দিতে পারতাম, কারণ ওয়াই যদি সেক্ষেত্রে 0 হতো তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মানে তো মড এক্সই হতো, কিন্তু ওয়াই যদি সেক্ষেত্রে 0 হয়ে যায় তাহলে আমরা মানে এখানে দেখবো যে ওয়াই টেন্স টু 0 বলেছে, তাহলে ওয়াই যদি টেন্স টু 0 হয় তার মানে আমার কিন্তু ওয়াইটা কখনো 0 হতে পারবে না, কারণ এক্স টেন্স টু 0 মানে হচ্ছে এক্সটা এক্স্যাক্টলি কখনো তার ভ্যালু হিসাবে 0 নেবে না বা ওয়াইটাও তার ভ্যালু হিসাবে 0 নেবে না, ওই কারণে আমি এখানে স্ট্রিক্টলি লেস দ্যান লিখেছি। সিমিলারলি এখানে মড ওয়াই সেটাও লেস দ্যান কি লিখতে পারবো না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো। আশা করি এই লেস দ্যান কেন লিখছি এগুলো বোঝা গেছে। এবং দেখ একটা জিনিস লক্ষ্য কর যে এই যে আমরা এখানে লিখেছি কি না উপরে আছে আমাদের মডের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি এখানে আর মডটা নিচেরটায় দিচ্ছি না, আর নিচে আছে আমাদের কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? এই যে জিনিসটা লিখেছি এখানে উপরের জিনিসটা সর্বদা নিচের জিনিসটার থেকে ছোট, সুতরাং এটা লেস দ্যান 1 হবে অবশ্যই অলওয়েজ এক্স এবং ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য। তাহলে এই জিনিসগুলোকে যদি এখানে আমরা এখন পুট করে দিই তাহলে আমরা কি লিখতে পারবো, এর পরে আমি কি করছি এই লাইনটার পরে আমি এখানে শুরু করছি, কি লিখতে পারবো না লিখতে পারবো এখান থেকে এই যে জিনিসটা এই মড এক্স কে লেস দ্যান এই জিনিসটা বসিয়ে দে, এগুলো বসিয়ে দে, তাহলে লেস দ্যান কত হয়ে যাবে, লেস দ্যান হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হয়ে যাবে কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে মড ওয়াইয়ের জন্য। আর এই যে জিনিসটা এটা তো লেস দ্যান 1, তার মানে এখানে 1 বসালে কোনো ব্যাপারই না একই থাকবে। এই পুরো যে ব্যাপারটা এটা কত হয়ে যাচ্ছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং এটা লেস দ্যান কি লেখা আছে এটা এপসাইলন লেখা আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি না একটা নেইবারহুড অলরেডি পেয়ে গেছি আমি, এবং সেই নেইবারহুডটা কি হচ্ছে না একটা সার্কুলার নেইবারহুড হচ্ছে, তাই না? তার কারণ হচ্ছে এই যে জিনিসটা লেখা আছে এই জিনিসটাকে আমরা এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, এখানে লেস দেন আমরা লিখতে পারি না, আমি এখানে একটু মুছে দিচ্ছি এই জিনিসগুলোকে, এখানে আমরা লেস দেন লিখতে পারি না যে ডেল্টা স্কোয়ার, হয় ডেল্টা ইজ ইকাল টু রুট ওভার এপসাইলন হয়ে যাবে। তার কারণ এখানে রুট ওভার এপসাইলনের স্কোয়ার করলে এখান থেকে এই এপসাইলন পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে ঘটনাটা ঘটছিল, তার মানে ফাইনালি কি পেয়ে গেলাম, আমি এখানে একটু লিখে ফেলি, এটাকে লিখছি রুট এপসাইলন। তাহলে ফাইনালি আমি লিখে ফেলছি কি না, এই যে লেস দ্যান এপসাইলন আমরা লিখেছিলাম সেটা লেস দ্যান এপসাইলন হচ্ছে কোন সমস্ত এক্স গুলোর জন্য, এক্স ওয়াই এর জন্য হচ্ছে না, যে সমস্ত এক্স ওয়াই গুলো, আমি এগুলো আর কিছু লাগছে না বলে এগুলো সব মুছে ফেলছি, তাহলে এইটা লেস দ্যান এপসাইলন হবে, পাশে লিখছি ফর অল এক্স কমা ওয়াই স্যাটিসফাইং, ফর অল এক্স কমা ওয়াই স্যাটিসফাইং x মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, যেখানে ডেল্টা মানে হচ্ছে রুট ওভার এপসাইলন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা একটা সার্কুলার নেইবারহুড, এই নেইবারহুডের মধ্যে থাকা এবং কোন পয়েন্টের সাপেক্ষে 0,0 সাপেক্ষে এই নেইবারহুডের মধ্যে থাকা প্রতিটা এক্স কমা ওয়াই এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সুতরাং এখান থেকে ডেফিনেশন অনুযায়ী আমরা কি বলতে পারবো না, অতএব লিমিট এক্স এবং ওয়াই টেন্স টু 0 যদি হয়, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত হয়ে গেল না, এটা 0 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ছিল সাইমালটেনিয়াস লিমিট বা ডবল লিমিটের একটা উদাহরণ এখানে বোঝালাম, এবং এখানে আমরা কিন্তু যে ধরনের অঙ্ক পাবো সেই অঙ্কগুলোকে আমরা এইভাবেই করব। নেক্সট আমরা এখন একটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে যদি লিমিট এক্সিস্ট না করে তখন কিভাবে করতে পারি। তার মানে এখানে একটু ট্রিক্স বলে দিই, এটা মাথায় রাখবি যে যদি এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে তাহলে দেখবি এখানে লেখা থাকবে যে শো দ্যাট দিস লিমিট ইজ 0 এরকম লেখা থাকবে, বা বলবে ফাইন্ড দি লিমিটিং ভ্যালু এরকম কিছু বলবে। আর যদি দেখিস এই কথাটা লেখা থাকে যে এক্সামিন হোয়েদার দ্য লিমিট এক্সিস্ট অর নট, তাহলে বুঝবি যে সেখানে কিন্তু লিমিটটা এক্সিস্ট নাও করতে পারে। তাহলে এখানে এখন আমরা দেখব যে লিমিটটা কখন এক্সিস্ট করবে না, কেমন? ওকে, তাহলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিমিট কখন এক্সিস্ট করবে। তাহলে আমি এগুলো সবই এখানে মুছে দিলাম, এবার এখানে হেডিংটা দেব নন এক্সিস্টেন্স অফ লিমিট। তাহলে এখন আমি এখানে হেডিংটা কি দেব না, নন এক্সিস্টেন্স অফ লিমিট, কেমন? তাহলে এখন আমরা একটা ফাংশন অফ টু ভেরিয়েবল নেব, নিয়ে দেখবো যে এর লিমিটটা কখন এক্সিস্ট করে না। তো এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে সাপোজ এই হচ্ছে আমাদের, ধর যেহেতু এখানে R2 নিয়ে আলোচনা করছি আমরা, সাপোজ এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস করলাম, তো যদি দেখিস কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করছে, যেটা কিনা একটু আগে আমরা দেখালাম, সেক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা 0 হয়েছিল এবং এক্স এবং ওয়াইটা সেক্ষেত্রে 0-তে টেন্স করছিল, তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যেহেতু এটা R2, সুতরাং আমরা কিন্তু এই 0-তে যে কোনো পাথ বরাবর আমরা এগিয়ে যেতে পারি। সাপোজ আমরা এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যেতে পারি, সাপোজ ওয়াই অ্যাক্সিস বরাবর এগিয়ে যেতে পারি। যদি এক্স অ্যাক্সিস বরাবর আমরা 0-র দিকে এগোই, সুতরাং এক্স অ্যাক্সিসের যে সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু 0 সেটা পুট করতে হবে ওই ইয়েতে আমাদের ফাংশন। যদি ওয়াই অ্যাক্সিসের পাথ বরাবর এগোই তাহলে সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করতে হবে। যদি আমরা কোনো সরলরেখা বরাবর এগোই, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মানে মূল বিন্দুগামী কোনো সরলরেখা বরাবর যদি আমরা এগোই, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স বরাবর যদি আমরা এগোই, তাহলে ওয়াইয়ের জায়গায় এম এক্স পুট করতে হবে। এবং আমরা সেক্ষেত্রে কিন্তু কোনো এক্ষেত্রে কার্ভ বরাবরও এগোতে পারি। ইন জেনারেল আমরা এক্ষেত্রে প্যারাবোলা বরাবরও এগোতে পারি, এবং প্যারাবোলার ক্ষেত্রে আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এরকম হয় ইকুয়েশন। তো সেই পাথ বরাবরও আমরা 0,0-র দিকে যেতে পারি। তো যে পাথ বরাবরই আমরা যাই না কেন, যদি সেই ফাংশনের লিমিট এক্সিস্ট করে তাহলে কিন্তু সেই লিমিটিং ভ্যালুটা সর্বদা সমান থাকতে হবে। কিন্তু নন এক্সিস্টেন্স মানে কি? তার মানে এখন আমার উদ্দেশ্য এমন দুটো পাথ খুঁজে বের করা, বা এমন একটা পাথ খুঁজে বের করা যে পাথটা যদি চেঞ্জ হয়, মানে পাথগুলো একই ধরনের থাকবে, যেমন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এই প্রত্যেকটা সরলরেখায় কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু এম এর ডিফারেন্ট ভ্যালু পুট করার ফলে আমরা এখানে ডিফারেন্ট সরলরেখা পাবো। তো সেক্ষেত্রে যদি আমরা দেখাতে পারি যে সেই
ফাংশনের ভ্যালুটা পুরোপুরি এম এর উপর নির্ভর করছে, তাহলে আমরা বলতে পারবো তার লিমিটের কোনো একটা এক্স্যাক্ট ভ্যালু থাকবে না। আর আমরা জানি লিমিট যদি এক্সিস্ট করে তাহলে সেটা ইউনিক হতে হবে। তাহলে এটা যদি এম এর উপর ডিপেন্ড করে যায় তাহলে তো আর ইউনিক হতে পারবে না, এম এর মান চেঞ্জ করে দিলেই সেই লিমিটের আলাদা আমরা ভ্যালু পেয়ে যাব। সুতরাং নন এক্সিস্টেন্স মানে আমাকে এরকম কোনো পাথ খুঁজে বের করতে হবে যে পাথ বরাবর গেলে আমরা দেখবো যে লিমিটের কোনো নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে। আমরা একটা উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব, খেয়াল করে দেখ। তাহলে প্রথমে আমরা যে উদাহরণটা করব সেটা হচ্ছে 13.3.3। আমি আর লিখছি না পাশে, শুধু এক ইয়েটা লিখছি, অঙ্কটা লিখছি যে x টেন্স টু 0 y টেন্স টু 0, এবং এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে এক্স ওয়াই বাই বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোদের যখন আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে তখন শুরুতেই বুঝতে পারবি যে এই যে ফাংশনটা দেওয়া আছে এর লিমিট এক্সিস্ট করবে না। এখন প্রশ্নটা হচ্ছে আমি দেখেই কি করে বুঝলাম? যদি দেখিস যে লবে যে ফাংশনটা বসে আছে সেটাও একটা হোমোজিনিয়াস ফাংশন, আর হরে যে বসে আছে সেও একটা হোমোজিনিয়াস ফাংশন এবং তাদের অর্ডারটা সেম, তাহলে বুঝবি যে এই ধরনের ফাংশনের কোনোদিনও লিমিট এক্সিস্ট করে না। এবং লিমিট যে এক্সিস্ট করে না সেটা কোন পাথ বরাবর গেলে দেখাতে পারি না, y = mx ধরে নিলে একবারে দেখাতে পারি। তার কারণ কি, যদি y = mx আমরা ধরে নিই তাহলে এখানে x বা y বলে আর কোনো চলরাশি থাকবে না, পুরো এই ফাংশনের ভ্যালুটা কিসে কনভার্ট হয়ে যাবে না, m এ কনভার্ট হয়ে যাবে। আর এখন আমরা এখানে লিখব যে টেন্স টু 0,0 along the path y = mx। কেমন? we get এই যে জিনিসটা এটা হচ্ছে f of x, y মানে ফাংশনটা, সেই f of x, y এটা আমাদের কত হয়ে যাচ্ছে না f of x, mx হয়ে যাচ্ছে। y এর জায়গায় এখন আমরা mx বসাবো, তাহলে এটা কত হয়ে যাবে, x হবে, mx হবে, বাই আমাদের x স্কয়ার হবে প্লাস কি হবে m স্কয়ার x স্কয়ার। দেখ x স্কয়ার কেটে গেলে এটা m/1 প্লাস m স্কয়ার হচ্ছে। তাহলে যদি এখানে আমরা লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 বসাইও, যেহেতু mটা কনস্ট্যান্ট সুতরাং এর লিমিটিং ভ্যালু এটা হবে। আর এটা তো কোনো একটা ইউনিক ভ্যালু না, আমরা যদি ডিফারেন্ট ভ্যালুজ অফ m পুট করি তাহলে ডিফারেন্ট আমরা এখানে অ্যান্সার পাবো। সেই এটাই আমাদের এখানে ডেসক্রিপশনটা লেখা আছে যে ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য এখানে ডিফারেন্ট লিমিট হবে, সুতরাং লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে এই হচ্ছে আমাদের নন এক্সিস্টেন্স অফ লিমিটের আমরা একটা উদাহরণ দেখলাম। আমরা আরও একটা নন এক্সিস্টেন্স অফ লিমিটের উদাহরণ দেখব, যেখানে দেখব y = mx না পুট করে অন্য আর কি পুট করতে পারি যাতে সেই অঙ্কটা আমরা সলভ করতে পারি, মানে দেখাতে পারি যে সেটার লিমিট এক্সিস্ট করছে না। দেখা যাক আর একটা আমরা এক্সাম্পল নিয়ে কাজ করি। একটা এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি এখানে আছে, সেটা হচ্ছে খেয়াল কর, তাহলে এটা মুছে দিচ্ছি। আর একটা এক্সাম্পল এখানে বলছে সেটা হচ্ছে লিমিট এখানেও x এবং y টেন্স টু 0 এবং ফাংশনটা আছে x² y বাই আমাদের কি আছে না x⁴ y², x⁴ প্লাস y², এই ফাংশনটা আমাদের আছে। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে, যখনই অঙ্কে দেখবি এরকম লেখা আছে যে এক্সামিন ইফ দ্য লিমিট এক্সিস্ট অর নট, তখনই দেখবি যে কোনো এরকম পাথ পাই কিনা অরিজিনের দিকে যাচ্ছে যে বরাবর এর ডিফারেন্ট ভ্যালু আমরা পাবো বসালে। তো এখানে বেসিক্যালি y = mx কাজ করবে না, তাহলে বুদ্ধি খাটিয়ে আমাকে কি বের করতে হবে না, খেয়াল কর। তাকে এখানে x এর পাওয়ার কত আছে, 4 আছে, এখানে x এর পাওয়ার কত আছে, 2 আছে, এখানে y এর পাওয়ার আছে 2, এখানে y এর পাওয়ার আছে 1। তাহলে আমরা y এর জায়গায় এমন কি বসাতে পারি যাতে এখানেও x⁴ চলে আসে এবং এখানেও x⁴ আসে, শেষে গিয়ে x⁴ উপর নিচে আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাকে যেহেতু y² আছে, আমি যদি এখানে y এর জায়গায় x² বসাই তাহলে এখানে x⁴ আসছে, এখানেও x⁴ চলে আসছে। কিন্তু আমরা x⁴ তো শুধু বসাবো না, আমরা তো m এ নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি লিখবো না y = mx² লিখতে চাই, মানে x⁴ বসাবো না অবশ্যই, x² আমি বলেছি আর কি, y এর জায়গায় x², তাহলে এখানে x⁴ আসছে, এখানে x⁴ আসছে, তাহলে পাঁচটা আমরা কিন্তু এখন বসাবো y = কি না mx²। তাহলে আমার x গুলোও চলে যাবে আর পুরো এই লিমিটের ভ্যালুটা m এর উপর ডিপেন্ড করে যাবে। তাহলে এখন আমি এখানে লিখছি, আর বেসিক্যালি ওইগুলো কিছু লিখলাম না, আমরা কি বসাবো y = mx² বসাচ্ছি।
তাহলে এখানে সব কেটে কুটে গিয়ে লিমিটিং ভ্যালুটা কত হবে, উপরে হবে 1, নিচে হবে 1 প্লাস কি না m স্কয়ার, এইটা হবে লিমিটিং ভ্যালু। এবং সেটা ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য আলাদা আলাদা আমরা ডিফারেন্ট ভ্যালু পাবো লিমিটের, সুতরাং লিমিটটা ডাজ নট এক্সিস্ট। এবার আমি তোকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই প্রসেসটা বাদ দিয়ে আর কোনো প্রসেস আছে যে অনুযায়ী আমরা এই জিনিসগুলোকে দেখাতে পারি যে এক্সিস্ট করবে না বা এক্সিস্ট করবে এরকম কিছু। দেখ, তার জন্য আমি একটা কথা বলবো, এখানে একটা উদাহরণ দেবো আর কি তার জন্য। সেটা হচ্ছে, খেয়াল কর, ধর এই ধরনের আমি কিছু প্রথমে আগে বুঝিয়ে নিই, যে ধর এরকম লেখা আছে যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু, ধর লেখা আছে এ কমা বি এফ অফ এক্স কমা ওয়াই ইজিক্যাল টু, এর অ্যান্সারটা ধর হচ্ছে ক্যাপিটাল এ। আচ্ছা খেয়াল কর, আমরা যদি সাপোজ y ইজিক্যাল টু 5x বসাই, মানে একটা পাত আর কি R2 এর ক্ষেত্রে, এবং যেখানে লিমিট যদি x টেন্স টু a হয়, তাহলে এই 5x এর মান কত হয়ে যায় না b হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখ, এই যে লিমিটটা ছিল, এই লিমিটটা এখন কি হয়ে যাচ্ছে না লিমিট, আমি দেখছি যে এখানে এখন y তার মানে বসানোর আর দরকার নেই, কারণ x যদি এর দিকে যায়, আমি যদি y এর জায়গায় 5x বসিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি 5x টা b এর দিকে চলে যাবে। তাহলে এখন আমি এখানে জাস্ট x টেন্স টু a লিখে দিতে পারি। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে না x লিখতে হবে, আর y এর জায়গায় কি লিখবো 5x লিখে দেবো। তাহলে এই জিনিসটা লেখাও যা আর এই জিনিসটা লেখাও তাই, এটারও অ্যান্সার কি হবে না এই হবে আর কি। এটাকে আমি জাস্ট ইকুইভ্যালেন্টলি এইভাবে এক্সপ্রেস করলাম। দেখ, তোদের এটা বইতে এই লেখা আছে আর কি, যেখানে আমরা নন এক্সিস্টেন্স যেখানে করছি, সেখানে দেখবি নোট 13.3.1 এটা লেখা আছে, কেমন, যে এই লিমিট এক্স টেন্স টু এ করে এক্স কমা 5x, সেটাও কি না এ হবে তার লিমিটটা। তাহলে আমি দেখছি যে যদি লিমিটটা এক্সিস্ট করে, তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এইবারে এই কনসেপ্টটাকেই ভাব, যদি লিমিট এক্সিস্ট না করে তখন কিভাবে লেখা যায়। সাপোজ ধর লিমিট এক্সিস্ট করছে না, তাহলে আমি যদি এরকম দুটো ডিফারেন্ট পাথ খুঁজে বের করতে পারি, y ইজিক্যাল টু একটা ধরে নিলাম কত না ফাই 1x, আর একটা ধরে নিলাম y ইজিক্যাল টু কত না ফাই 2x, কেমন। এবং দু ক্ষেত্রেই আমরা দেখব যে x যদি এর দিকে যায়, তাহলে ফাই 1x এবং ফাই 2x দুটোই কি হবে না b এর দিকে যাবে। দেখ নিচে এখানে লেখা আছে, বলছে যে সো ইফ we can determine two functions phi 1x and phi 2x such that the limits of f of x comma phi 1x এবং f of x comma phi 2x are different, then we can conclude the limit does not exist। তার মানে কি বলছে, দুটো পাথ খুঁজে বের করলাম, এই পাথটাও কি হবে না b এর দিকে যাবে যখন x টা এর দিকে যাচ্ছে, আর এই পাথটাও কি হবে না y টা b এর দিকে যাবে যখন x টা এর দিকে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে ফাই 1x বসালে এর যা লিমিট পাচ্ছি, ফাই 2x বসালে এর লিমিটটা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে দুটো ডিফারেন্ট পাথ বরাবর আমরা আলাদা লিমিট পাচ্ছি, সুতরাং সেই অনুযায়ীও কিন্তু আমরা বলতে পারবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট মানে যে অলওয়েজ y ইজ ইকুয়াল টু mx এই ধরনের কিছু বসাতে হবে বা অন্য কিছু ভাবা যাবে না, সেটা কিন্তু নয়। আমি এখানে আর একটা ওয়ে বলে দিলাম কি করে লিমিট ডাজ নট এক্সিস্ট দেখাতে হবে, এবং এই ওয়ের উপর বেস করে আমি এখন একটা অঙ্ক দেখাবো, খেয়াল করো। দেখ এখানে আছে, প্রথমে ফাংশনটা আমি লিখছি f অফ x কমা y ইজিক্যাল টু লেখা আছে মড x বাই y স্কোয়ার ইন্টু আমাদের আছে ই টু দি পাওয়ার মাইনাস মড x বাই y স্কোয়ার। এইটা আমাদের লেখা আছে হোয়েন y নট ইজিক্যাল টু 0 এবং 0 হোয়েন y ইজিক্যাল টু 0, y 0 হলে 0 হবে ফাংশনটা। আমাকে লিমিট বের করতে বলেছে, মানে ডবল লিমিট অবশ্যই, কোন পয়েন্টে না 0 পয়েন্টে আমাকে লিমিটটা বের করতে বলেছে। তো এ প্রসঙ্গে বলে রাখি, এই যে অঙ্কটা, এটাকে কিন্তু তুই এরকম একটা পাথ খুঁজেও বের করতে পারতিস, y ইজিক্যাল টু m দিয়ে এরকম একটা পাথ খুঁজে বের করতে পারতিস, যেভাবে অঙ্কটা দেখাতে পারতিস। কিন্তু আমি যেহেতু এখানে নতুন একটা কিছু শেখালাম যে ফাই 1x বা ফাই 2x এর ব্যাপার, তো আমি সেই জিনিসটা দিয়ে অ্যাপ্লাই করে এখানে দেখাতে চাই যে লিমিটটা ডাজ নট এক্সিস্ট হচ্ছে কিভাবে, কেমন। তো আমরা এখানে দেখ বইতে লেখা আছে দুটো পাথ ওরা আলাদা নিয়ে নিয়েছে। একটা পাথ আমি কি নিয়ে নিচ্ছি, একটা পাথ হচ্ছে x ইজিক্যাল টু ay ধরে নিচ্ছি। খেয়াল কর, আমরা কি ধরলাম x ইজিক্যাল টু ay, তার মানে সেই y ইজিক্যাল টু 5x টাইপেরই দেখতে হচ্ছে, এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, এটা একই তো ব্যাপার। তাহলে দেখ এই যে পাথটা লিখেছি, এখানে আমরা দেখছি যে যদি এই ফাংশনটার আমরা মান বের করি তাহলে কত হবে। তাহলে এখন x এর জায়গায় কত বসাবো, ay বসাবো, আর y এর জায়গায় তো y বসছে।
এবং এই পাথটা কিন্তু 0 0 দিকেই যাচ্ছে, কারণ এটা মূল বিন্দুগামী। তাহলে ফাংশনের ভ্যালু কত হয়? যেহেতু 0 0 দিকে যাচ্ছে, সুতরাং কেউই এক্ষেত্রে 0 নয়, সুতরাং প্রথমটায় মান বসবে। প্রথমটায় মান বসলে এক্স এর জায়গায় কত হবে, মড অফ এ ওয়াই হয়ে গেল, নিচে ওয়াই স্কোয়ার থাকলো, আর এটা কত হয়ে গেল, মাইনাস দিয়ে মড অফ এ ওয়াই হচ্ছে বাই কত হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার হচ্ছে। কেমন? এবং এর যে লিমিটিং ভ্যালুটা আমরা দেখছি, সেই লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না, এখানে আমাদের হয়ে যাচ্ছে মড এ বাই ওয়াই হচ্ছে, আর এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস দিয়ে কত হয়ে যাচ্ছে না, মড এ বাই ওয়াই হচ্ছে। এবং ওয়াইটা কোন দিকে যাচ্ছে না, 0 দিকে যাচ্ছে। তাহলে যদি ওয়াইটা এক্ষেত্রে 0 দিকে যায়, তাহলে আমরা এখানে কি দেখছি না, উপরে এখানে দেখবি যে যদি ওয়াই 0 দিকে যায়, এটা দেখবি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসবে। তার কারণ ই টু দি পাওয়ার মাইনাস মানে 1 বাই, তো তুই ওয়াই টেন্স টু 0 আর কি এখানে বসালে দেখতে পাবি লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে। তার মানে আমরা লাপিটালস রুল ইউজ করতে পারবো, যেটাকে আমরা এল হসপিটাল বলি আর কি, প্রোনাউন্সিয়েশন করি। এবং সেখান থেকে দেখতে পারবি যে লাপিটালস রুলকে যদি আমরা ইউজ করি, তাহলে এর লিমিটটা এখানে বলছে কত হয়ে যাবে না, এর লিমিটটা হয়ে যাবে 0। তার মানে আমি আর ওটা দেখালাম না, তোরা তো লাপিটালস রুল জানিস। এটার ডেরিভেটিভ করবি, এটাকে 1 বাই করে নিচে লিখে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করবি, করে আবার ওয়াই এর জায়গায় 0 বসাবি, করলে দেখবি কত হয়ে যাবে না, লিমিটিং ভ্যালুটা 0 হয়ে যাবে এক সময়। ইউজিং আমরা কি লিখবো না, লাপিটালস রুল। কেমন? এটা লাপিটালস রুল ইউজ করে আমরা করলাম। এইবার দেখ, এই যে আমি একটা পাথ এখানে খুঁজে পেয়েছি, যে পাথ ধরে দেখছি যে ফাংশনের এই লিমিটটা কত হচ্ছে না, এই জিনিসটা আমরা কত পেয়ে গেছি না, আগে লিখে দিই যে লিমিট এখানে x টেন্স টু 0 এবং y টেন্স টু 0, ডবল লিমিটটা হয়ে গেছে 0। এবার আমি আর একটা পাথ খুঁজে বের করব এবং সেই পাথ অনুযায়ী দেখি যে এই লিমিটটা কত হয়। সেই পাথটা কত বলছে আর একটা পাথ, সেই পাথটা আমরা ধরে নিলাম সাপোজ x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। কেমন? তাহলে এই পাথটা যদি এখানে বসিয়ে দিই, এটাও 0 0 দিকে যাচ্ছে। আচ্ছা, পাথ মানে যে y ইজ ইকুয়াল টু ফাই 1x আমি বলেছিলাম, y ইজ ইকুয়াল টু ফাই 1x লেখাও যায় আর x ইজ ইকুয়াল টু ফাই 1y লেখা একই কথা। এখান থেকেও তো তুই y টাকে x এর আকারে বের করতে পারবি আর কি বেসিক্যালি। তাহলে এই পাথ বরাবর দেখি তো এই লিমিটটা কত হয়। সাপোজ লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0, এটা এখানে বসিয়ে দে। বসিয়ে দিলে x এর জায়গায় এখানে কত হবে, মড y স্কোয়ার হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে, আমি আর ফাংশনটা না লিখে একবারে ওখানে বসিয়ে দিচ্ছি, এখানে মড ওয়াই স্কোয়ার হলো বাই এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে ই টু দি পাওয়ার দিয়ে মাইনাস দিয়ে মডের মধ্যে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই আমাদের কত হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। তা যেহেতু ওয়াই স্কোয়ার মড দেওয়াও যা না দেওয়া হতেই তো ওয়াই স্কোয়ার এগুলো সব কেটে যাবে, তার মানে লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে ই টু দি পাওয়ার -1 মানে 1 বাই ই। তাহলে আমি দেখছি দুটো ডিফারেন্ট পাথ বরাবর, তার মানে এইটা হচ্ছে সেই এক্স ইজ ইকুয়াল টু ফাই 1y। ভাবিস না, আমি আবারও বলছি, ডেফিনেশনে বলেছিলাম y ইজ ইকুয়াল টু ফাই 1x, y ইজ ইকুয়াল টু ফাই 1x লেখাও যায় আর x ইজ ইকুয়াল টু ফাই 1y লেখা একই কথা আর কি। সিমিলারলি এইটা হচ্ছে সেই x ইজ ইকুয়াল টু ফাই 2y। তাহলে দুটো ডিফারেন্ট পাথ বরাবর আমরা যদি 0 দিকে যাই, তাহলে দেখলাম ভিন্ন ভিন্ন লিমিট পাচ্ছি, সুতরাং লিমিট ডাজ নট এক্সিস্ট। আশা করি বোঝা গেছে। এরপর দেখবি এখানে এই ধরনের আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা আছে, সবই হচ্ছে ওই লিমিট ডাজ নট এক্সিস্ট এরকম ব্যাপার। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিপিটেড লিমিট আর ইটারেটেড লিমিট। তাহলে এতক্ষণ আমাদের কি গেল না, আমাদের এখন গেল সাইমালটেনিয়াস বা ডবল লিমিট। সেটা ডেফিনেশন থেকে এক্সিস্ট করলে কিভাবে শো করতে হয় সেটা দেখালাম, এবং যদি সেটা ডাজ নট এক্সিস্ট হয় তাহলে কিভাবে দেখাতে হয় তার দুটো আমরা টেকনিক শেখালাম। এবার আমি শেখাবো যেটা, সেটা হচ্ছে না রিপিটেড লিমিট আর ইটারেটেড লিমিট। তাহলে এখন আমরা এখানে করব, মুছে দিচ্ছি এগুলো, খেয়াল কর এখন কিভাবে এটাকে রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট তার ডেফিনেশনটাকে কিভাবে আমরা দিতে পারি, বা এই দুটো লিমিটের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা বোঝা আমাদের কাছে বেশি জরুরি, এখানে ভীষণ ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখ, আমরা লিখছি রিপিটেড লিমিট। আমি আর এখানে ইটারেটেড কথাটা লিখলাম না, একই কথা, তুই যা খুশি এখানে ইউজ করতে পারিস। তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে, সাপোজ ধর একটা ফাংশন নিলাম যেটা এক্স এবং ওয়াই এর ফাংশন, এবং আমি লিখলাম লিমিট এক্স টেন্স টু এ। খেয়াল কর ভালো করে, দেখ আগের বার এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি একই সঙ্গে লিখেছিলাম, এখন আগে আমি লিখছি এক্স টেন্স টু এ। তাহলে দেখছি যে এইখানে যদি এক্স টেন্স টু এ হয়, তাহলে ওয়াইটাকে এক্ষেত্রে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করতে হচ্ছে, এবং এটা তখন একটা কিসের ফাংশন হয়ে যাচ্ছে, ওয়াইয়ের ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করছি, প্রথমে এইটা বের করছি, যেহেতু এটা একটা ওয়াইয়ের ফাংশন, তারপরে আমি কি করছি না লিমিট ওয়াই টেন্স টু বি লিখছি।
তার মানে এটাকে আমরা লিখতে পারি সাপোজ লিমিট y টেন্ডস টু বি, সাপোজ এইটা ধরে y এর ফাংশন, তো এটার নাম ধর আমি দিয়ে দিলাম এক্ষেত্রে ফাই y, এবং সাপোজ ধর এই লিমিটটার মান আসলো L1। কেমন? এবার ধর এই জিনিসটাকে যদি আমরা লিমিটের অর্ডারটাকে চেঞ্জ করে দিই, তার মানে এখন আমরা কি করছি, এখন আমরা আগে লিখছি হচ্ছে লিমিট y টেন্ডস টু বি, কেমন, এবং এইটা সেক্ষেত্রে x এর ফাংশন হবে, এবং তারপরে আমরা ইউজ করছি লিমিট x টেন্ডস টু a। তার মানে এখানে দেখছি লিমিট x টেন্ডস টু a, এটা সাপোজ আমরা লিখে দিলাম সাই y, সরি সাই y বলছি সাই x, এবং এর মানটা ধর হয়ে গেল L2। এরকম কিন্তু কোনো নেসেসিটি নেই যে L1 আর L2 সমান হতে হবে। তার মানে ইন জেনারেল আমরা কি জানবো যে L1 নট ইজ ইকুয়াল টু L2 হবে। কেমন? এই যে লিমিটটা আমরা এখানে ডিফাইন করলাম, এইটাকে বলা হয় রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট। রিপিটেড মানে এখানে দুবার আমরা লিমিটটাকে ইউজ করেছি একই সঙ্গে, মানে সাইমালটেনিয়াস মানে হচ্ছে একই সঙ্গে, সাইমালটেনিয়াসলি ইউজ করিনি, রিপিটেড, দুবার আলাদা করে ইউজ করেছি আমরা। প্রথমে একটা ভেরিয়েবলের লিমিট নিয়েছি, তাহলে সেটা আমার অন্য যে ভেরিয়েবলটা পড়ে থাকলো তার ফাংশন হলো, এবং তারপরে সেই ভেরিয়েবলটার লিমিট নিয়ে আমরা দুবার ভিন্ন অর্ডারের সেটা করে আমরা দেখেছি দুটো আলাদা সেক্ষেত্রে লিমিট পেয়েছি, এবং এই লিমিটটাকে আমরা বলছি যে রিপিটেড লিমিট অর ইটারেটেড লিমিট। তাহলে এখন আমরা এই লিমিটের একটা আগে উদাহরণ করবো আর কি। কেমন? তাহলে দেখা যাক, আমরা একটা অঙ্ক করে ফেলি। এটা নিশ্চয়ই ডেফিনিশনটা বোঝা গেছে, আমি মুছে ফেললাম এখান থেকে। খেয়াল করে দেখ যে ইটারেটেড লিমিট কিভাবে বের করতে হয়। তো এখানে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে f(x(y), এটা কত বলছে একটু দেখে নিই আমরা, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, 0 0তে লিমিট বের করতে হবে। তাহলে আমরা কটা জিনিস বের করব, ডবল লিমিট বের করব আর দুটো ইটারেটেড লিমিট বের করব। তাহলে ফার্স্টে আমি লিখলাম লিমিট x টেন্ডস টু 0, তারপরে লিখছি লিমিট y টেন্ডস টু 0, এবং এই ফাংশনটা লিখে ফেললাম। কেমন? এটা কত হবে, লিমিট x টেন্ডস টু 0 থাক, y টেন্ডস টু 0 বসালে এটা x বাই x মানে 1 হয়ে যাচ্ছে, আর যেহেতু কনস্ট্যান্ট চলে এসছে তার মানে লিমিটটা 1। সিমিলারলি আমরা এখন কি করব না, লিমিট y টেন্ডস টু 0 করব, এখানে লিখবো আমরা লিমিট x টেন্ডস টু 0, এখানে এখন আমাদের ফাংশনটা থাকবে, এবং এক্ষেত্রে আমরা কি দেখবো না লিমিট y টেন্ডস টু 0 হবে, এখানে আমাদের কত হয়ে যাবে, x টেন্ডস টু 0 হলে এটা -1 হবে, সুতরাং লিমিটটা হয়ে যাবে -1। সুতরাং দেখলাম রিপিটেড লিমিট দুটো কিন্তু ইকুয়াল হলো না। এবং যদি আমরা এই ডবল লিমিট বের করতাম, তাহলে আমি দেখেই কিভাবে চিনতে হয় শিখিয়ে দিয়েছি, যে উপরেও একটা হোমোজেনিয়াস ফাংশন হবে এক্স ওয়াই, নিচেও একটা হোমোজেনিয়াস ফাংশন অফ সেম অর্ডারের, এটাও হোমোজেনিয়াস অর্ডার 1, এটাও হোমোজেনিয়াস অর্ডার 1, তাহলে y ইকুয়াল টু mx পুট করলেই হয়ে যায়। তার মানে অতএব লিমিট, এটা কিন্তু আমাদের ডবল লিমিটের ব্যাপার যাচ্ছে, সেই ডবল লিমিটটা y ইকুয়াল টু mx পুট করলে কত হয়ে যাবে, 1 প্লাস m বাই 1 মাইনাস m। তার মানে ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট। তার মানে আমরা কি দেখলাম এই উদাহরণটায়, ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট, এবং রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করছে কিন্তু তারা কি হচ্ছে, আনইকুয়াল হচ্ছে। তার মানে আমাদের এরকম একটা অঙ্ক পরীক্ষায় দিয়ে বলতে পারে ফাইন্ড ইটস ডবল লিমিট বা ফাইন্ড ইটস টু রিপিটেড লিমিটস অ্যান্ড কনক্লুড দ্যাট whether its double limit exist or not। তার মানে এখনো আমাদের বেশ কিছুটা পথ চলা বাকি, যেখানে গিয়ে আমরা একটা ডিসিশনে পৌঁছতে পারবো যে এই ডবল লিমিট এক্সিস্টেন্সের সঙ্গে এই রিপিটেড লিমিট এক্সিস্টেন্সের কি সম্পর্ক, কোনটা এক্সিস্ট করলে অন্যটা করা যায় বলা যায়, বা কি ব্যাপার সেটা। এখানে আমরা আরো আরেকটা এক্সাম্পল নিয়ে এখন আলোচনা করব। সেই এক্সাম্পলটা আমরা কি দেখবো না, দেখো তাহলে আমরা একটা এক্সাম্পল করলাম, সেখানে দেখলাম ডবল লিমিট এক্সিস্ট করলো না, রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করলো কিন্তু তারা কি হলো না, সমান হলো না। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এটাও আমাদের হেডিং এখন আর দরকার নেই, এটা দেখ কি করা যায় এরপর। দেখ আমি এখানে একটা ফাংশন নিয়ে নিচ্ছি f of x, y। ফাংশনটা কি আছে দেখ, প্রথমে আছে x sin 1 by y প্লাস আছে y sin 1 by x। এখানে বলেছে যখন xy নট ইজ ইকুয়াল টু 0, মানে এদের গুণফলটা যখন নট ইজ ইকুয়াল টু 0, তার মানে বোথ 0 হবে না এবং কোনো একটাও 0 হবে না এক্ষেত্রে। এবং এটা 0 বলছে যখন x ইন্টু y এটা 0। কেমন? এই হচ্ছে আমার দেয়া আছে ফাংশন। এখানে আমাকে দেখাতে বলেছে যে এই রিপিটেড লিমিট কি এক্সিস্ট করবে বা ডবল লিমিট, আমরা তিনটেই দেখবো। তো সবার ফার্স্টে আমরা এখানে খেয়াল করি
যে এখানে আমরা যদি লিমিট এক্স টেন্স টু জিরো সাপোজ আগে করি আর কি, সাপোজ ধর আমি লিখলাম লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই। দেখ তো এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে এই পার্টটা তো জিরো হয়ে যাবে, কারণ এটা তো বাউন্ডেড ফাংশন, সাইনের মান বাউন্ডেড মড অফ সাইন ওয়ান বাই ওয়াই লেস দেন ইকুয়াল টু ওয়ান লিখতে পারি, তাহলে এই পার্টটা জিরো হবে। কিন্তু এই লিমিটটা তো এক্সিস্ট করবে না সাইন ওয়ান বাই এক্স, তার মানে এই লিমিটটা কি হবে না, ডাজ নট এক্সিস্ট। সিমিলারলি লিমিট y টেন্স টু জিরো এফ এক্স কমা ওয়াই, সেটাও তো ডাজ নট এক্সিস্ট হবে, তাহলে এই দুটো লিমিটই কি হয়ে গেল না, ডাজ নট এক্সিস্ট হয়ে গেল। তাহলে যদি আলাদা করে এই দুটো ডাজ নট এক্সিস্ট হয়ে যায় তাহলে আমি কি করে রিপিটেড লিমিট পাবো? রিপিটেড লিমিট কিভাবে পেতে হয়, আগে এইটা তার যে মানটা পাই তার উপরে আবার লিমিট y টেন্স টু জিরো, কিন্তু একটারই তো পাচ্ছি না, তার একটা লিমিট সেখানে কি করে আমরা পুট করবো বা অ্যাপ্লাই করবো? সুতরাং এর কিন্তু রিপিটেড লিমিট কি হবে না, ডাজ নট এক্সিস্ট হবে। এবার আমরা দেখি যে এর কি ডবল লিমিট এক্সিস্ট করতে পারে। তাহলে এর যে ডবল লিমিট এক্সিস্ট করবে কি করবে না সেটা কিন্তু আমরা ডবল লিমিট এক্সিস্ট করা মানে আমরা কি জানি সেক্ষেত্রে না, ডেফিনেশন থেকে আমাদেরকে আসতে হবে। তাহলে এখন আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা দেখছি যে ডবল লিমিটেড এক্সিস্ট করে কিনা এবং ডেফিনেশন থেকে সেটা আমরা বের করতে পারি কিনা সেটা দেখব। খেয়াল কর, জিরো জিরোতে বের করতে বলেছে, জিরো জিরোতে লিমিটটা কি হবে না, বইতে একরকম ভাবে করা আছে। বইতে কিভাবে করেছে না, মডের মধ্যে এইটা মাইনাস জিরো করে তারপরে লেস দেন এপসাইলন ধরে একটা ডেল্টা খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে আমি কি করে বুঝবো যে ওই এর ক্যাপিটাল এ যে লিমিটের ভ্যালুটা সেটা যে জিরোই হবে, সেটা আমি কি করে বুঝবো? সেটা বুঝতে গেলে আমাকে কিন্তু এখানে একটুখানি জাস্ট দেখে নিতে হবে কি না, আমরা দেখব যে যখন জিরো জিরো হয়ে যাবে তখন এই ফাংশনের ভ্যালু কত হবে। আমরা তো লিমিট এইভাবেই বের করতাম, সাপোজ ধর লেখা আছে লিমিট এক্স টেন্স টু এক্স স্কোয়ার, কি করে বুঝতাম যে 4 হবে? সংখ্যাটা মনে বসাতাম, তাহলে জিরো জিরো কখন হবে না, যখন এই কেসটা হবে তখন দেখছি জিরো হবে। সুতরাং আমরা এখানে কি বুঝবো যে এর মানটা কি হবে, এক্ষেত্রে ক্যাপিটাল এর মানটা জিরো মানে লিমিটিং ভ্যালু। তাহলে মডের মধ্যে কি নিয়ে নিলাম, এক্স সাইন ওয়ান বাই ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়ান বাই এক্স, এই জিনিসটা নিয়ে নিলাম। মাইনাসের লিমিটিং ভ্যালুটা এখন বুঝে গেছি জিরো আর কি হচ্ছে, সেক্ষেত্রে এই জিনিসটাকে কি করতে হবে না, লেস দ্যান এপসাইলন লিখেছি, আমাকে এখন একটা ডেল্টা খুঁজে বের করতে হবে। তাহলে আমি পরের লাইনে কি করে দিলাম না, পরের লাইনে এখানে এক্স সাইন ওয়ান বাই ওয়াই থাকলো প্লাস ওয়াই সাইন ওয়ান বাই এক্স থাকলো, কেমন? এই জিনিসটা হচ্ছে আমাদের লেস দ্যান এপসাইলন। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখ এই ক্ষেত্রে, যে এই যে জিনিসটা লিখেছি আর কি, সেটা ধর এখানে আগে যদি লেস দ্যান এপসাইলন নাও দিই পরে এসে আর কি লেস দ্যান এপসাইলন দিতে পারবো, কোনো অসুবিধা নেই আর কি। ধর এই জিনিসটা লিখলাম, তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করতে পারি, তাহলে লেস দ্যান ইকুয়াল টু কি হয়ে যেতে পারে, মড এক্স ইন্টু মড অফ সাইন ওয়ান বাই ওয়াই প্লাস দিয়ে মড ওয়াই ইন্টু মড অফ সাইন ওয়ান বাই এক্স, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এইটাও তো লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এটাও লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, তার মানে এটা লেস দ্যান ইকুয়াল টু মড এক্স প্লাস কত হয়ে গেল, মড ওয়াই হয়ে গেল। আমি আর পাশে লিখলাম না, যেহেতু এইটাও লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এর মানটাও লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। আচ্ছা আমরা দেখেছিলাম মড এক্স সেক্ষেত্রে কত হয়ে গেছিল না, মড এক্স হয়ে গেছিল লেস দ্যান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা এখন লিখছি রুট ওভার লেস দ্যান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেমন? এই যে জিনিসটা লিখেছি এই জিনিসটা লেস দ্যান কি না এপসাইলন লিখতে হবে, তাহলে এইটা লেস দ্যান এপসাইলন লিখলাম। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে দেখ এখান থেকে খেয়াল কর, ভালো করে লক্ষ্য কর, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তার মানে লেস দ্যান যদি ডেল্টা স্কোয়ার লিখে ফেলি, তার মানে এখানে আমরা এখন লিখবো হোয়ার ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে না, এখানে এপসাইলন বাই 2, এপসাইলন বাই 2 তার রুট হবে, এটা হবে ডেল্টা, এর স্কোয়ার করলে এপসাইলন বাই 2 আসবে। সুতরাং আমরা কিন্তু সেই ডেল্টার মানটা খুঁজে পেয়েছি এবং যে নেইবারহুডটা পেয়ে গেছি সেটা একটা সার্কুলার নেইবারহুড পেয়ে গেছি জিরো জিরোর সাপেক্ষে। সুতরাং এখান থেকে বলতে পারলাম যে এই যে এফ এক্স কমা ওয়াই এর ডবল লিমিটের মানটা কত হয়ে গেল না, জিরো হয়ে গেল, কেমন? তাহলে আমরা এখন একটা উদাহরণ খুঁজে বের করলাম যার ডবল লিমিটের মান জিরো কিন্তু তার রিপিটেড লিমিট কিন্তু এক্সিস্ট করে না। এইবার দেখ এর পরে একটা হেডিং দিয়ে লেখা মানে নোট আকারে লেখা আছে 13.3.2তে, খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস এখন বলছি। আমরা লিমিট নিয়ে অনেকটা সময় কাটাচ্ছি, তার কারণ এগুলো বোঝার ব্যাপার আছে। এই জিনিসগুলো জাস্ট এই লিখে দিলাম বা এই ব্যাপারটা হয়ে গেল এরকম না, থিওরির সঙ্গে রিলেট করে প্রত্যেকটা এক্সাম্পল কি টেকনিকে করব সব কিছু এখানে বোঝার আলাদা করে দরকার রয়েছে। তো নোটের মধ্যে বলছে 13.3.2তে
what we have observed is that in case the double limit exists, the two repeated limits, if exist, must necessarily be equal. But the converse is not true. However, if the repeated limits are not equal, then the double limit cannot exist. তার মানে কি বলছে? বলছে যে যদি ডবল লিমিট এক্সিস্ট করে, কেমন, এবং সেক্ষেত্রে যদি রিপিটেড লিমিট দুটোও এক্সিস্ট করে, আবারও বলছি ডবল লিমিট এক্সিস্ট করা মানে যে রিপিটেড লিমিট এক্সিস্ট করতে হবে এরকম কোনো মানে নেই। এই মাত্র এই এক্সাম্পল পেয়েছি, ডবল লিমিট এক্সিস্ট করছে কিন্তু রিপিটেড লিমিট এক্সিস্টই করে না। কিন্তু আমরা কি বলছি, যদি ডবল লিমিট এক্সিস্ট করলে রিপিটেড লিমিট দুটো ইনকেস যদি সেক্ষেত্রে এক্সিস্ট করে, তাহলে মাস্ট বি তাদেরকে কি হতে হবে, ইকুয়াল হতে হবে নেসেসারিলি। কিন্তু এর কনভার্সটা কিন্তু সত্য নয়। তার মানে যদি দুটো রিপিটেড লিমিট এক্সিস্ট করে এবং যদি তারা সমান হয়ও, তাহলেও যে ডবল লিমিট এক্সিস্ট করবে এরকম কোনো মানে নেই। তার এক্সাম্পল তোরা এখানে খুঁজে অবশ্যই পাবি, দেখবি তার এক্সাম্পল দেওয়া রয়েছে আগেই আর কি, কেমন। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ডবল লিমিট এক্সিস্ট করলে যদি রিপিটেড লিমিট এক্সিস্ট করে তাহলে তারা নেসেসারিলি সমান হবে, কিন্তু কনভার্সটা ট্রু নয়। তার মানে যদি রিপিটেড লিমিট এক্সিস্ট করে এবং তারা যদি সমান হয়ও বা, তাহলেও যে ডবল লিমিট এক্সিস্ট করবে এরকম কিন্তু কোনো মানে নেই। কিন্তু ভাব, যদি রিপিটেড লিমিট এক্সিস্টই না করে, বা যদি রিপিটেড লিমিট এক্সিস্ট না করে বলাটা ভুল হবে, এক্সিস্ট না করেন না, সরি, যদি রিপিটেড লিমিট সমান না হয়, এক্সিস্ট করছে বাট যদি সমান না হয়, তাহলে কি ডবল লিমিট এক্সিস্ট করতে পারে? উত্তরটা হচ্ছে না। তাহলে কি বললাম না, ডবল লিমিট এক্সিস্ট যদি করে, আবারও বলছি যদি ডবল লিমিট এক্সিস্ট করে সেক্ষেত্রে রিপিটেড লিমিট ডাজ নট এক্সিস্ট হতে পারে। কিন্তু যদি ডবল লিমিট এক্সিস্ট করলে রিপিটেড লিমিট সেক্ষেত্রে এক্সিস্ট করে, তাহলে রিপিটেড লিমিট দুটো কি হবে না, সমান হবে। এর কনভার্সটা ট্রু নয়। তার মানে কি, তার মানে রিপিটেড লিমিট তারা যদি সমান হয়ও বা, তাহলেও যে সেক্ষেত্রে ডবল লিমিট এক্সিস্ট করতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু একটা ইন্টারেস্টিংলি ব্যাপার এখানে আমরা লক্ষ্য করব যে যদি রিপিটেড লিমিট দুটোই সমান না হয়, তাহলে কি ডবল লিমিট এক্সিস্ট করতে পারে? উত্তর হচ্ছে না। রিপিটেড লিমিটই যদি সমান না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডবল লিমিট কি করবে না, এক্সিস্ট করবে না, যেটা কিনা আমরা শুরুতে ওই এক্সাম্পলটা নিয়ে দেখলাম। কারণ সেক্ষেত্রে রিপিটেড লিমিট 1 এবং -1 এসেছিল এবং ডবল লিমিটটা সে m দিয়ে বেরিয়েছিল। কাজেই এই লিমিটের ব্যাপারগুলো আশা করি পুরোটা বোঝা গেছে যে কোনটা এক্সিস্ট করলে কোনটা এক্সিস্ট করবে বা কোনটা করলে কোনটা করবে না, এদের মধ্যে যে রিলেশনটা রয়েছে, কেমন। এরপরে দেখবি এখানে লিমিটের দেখবি আর বেশ এক্সাম্পল রয়েছে আর কি, বলছি আর কি। এরপরে 13.3.11 আছে, তারপরে দেখবি লিমিটের অ্যানাদার অ্যাপ্রোচ বলছে, ওটা একই জিনিস আর কি, ওখানে আলাদা করে বোঝার দরকার নেই। তারপরে দেখবি একটা থিওরেম রয়েছে, থিওরেমের যে স্টেটমেন্টটা পড়বি, থিওরেমের স্টেটমেন্ট মানে প্রুফ এগুলো কিছুই আসবে না, স্টেটমেন্টটা কিছুই না, সেটা বলছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন লিমিট এক্সিস্ট করার কি, ওই যেটা আমরা ডেফিনেশন জানি যে ফর এ গিভেন চুজেন এপসাইলন দেয়ার এক্সিস্ট ডেল্টা such that mod of fxy minus a less than epsilon for all xy belongs to the neighborhood of a, b, যেটা আমরা দেখেছিলাম সেইটাকে এখানে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হিসাবে প্রুফ করেছে। নেক্সট দেখবি 13.3.12 এই এক্সাম্পলটা দেখবি, এবং তারপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কন্টিনিউটি অফ এ ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। তার মানে 2 পয়েন্টের ফাংশনের আমরা এখন দেখব যে কি না, কন্টিনিউটি সম্বন্ধে আমরা এখন আলোচনা করব, কেমন, খেয়াল কর। তাহলে এবার আমরা ফাংশন অফ 2 ভেরিয়েবলসের কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। তাহলে আমি এখানে লিখে রাখছি যে কন্টিনিউটি। খেয়াল কর যে এফ অফ এক্স কমা ওয়াই এই যে ফাংশনটা, তার আমরা এ কমা বি এই পয়েন্টটায় কন্টিনিউয়াস কিনা আমরা এখন চেক করব আর কি। এবং সেক্ষেত্রে ডোমেন সেট হচ্ছে ডি আমরা জানি, এবং এ কমা বিটা সেই ডোমেন সেটের একটা কি হয়, লিমিট পয়েন্ট হয়, আমরা সবই জানি। তাহলে এখানে এখন লিখে রাখলাম লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি। মনে রাখবি যে কন্টিনিউটির ক্ষেত্রে আমরা যে লিমিটটার ক্ষেত্রে ইউজ করবো সেটা কিন্তু আমাদের ডবল লিমিট হতে হবে। এবং আমরা জানি যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হয় না, যখন তার লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সেম হয়। তার মানে এটা এখন কার সঙ্গে সমান হবে না, এফ অফ এ কমা বি এর সঙ্গে সমান হবে। তার মানে যদি দেখা যায় যে এ কমা বি এই পয়েন্টটায় ওর ডোমেনের অন্তর্গত, ওই পয়েন্টটা হচ্ছে লিমিট পয়েন্ট ওর ডোমেনের, এবং সেই পয়েন্টটায় ওর লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান হয়ে গেছে, তাহলে বুঝবো ফাংশনটা এ কমা বি পয়েন্টে কী হয়ে গেছে না, কন্টিনিউয়াস হয়ে গেছে। এবং যদি এটাকে আমরা সেই ডেফিনেশন নিয়ে মানে লিখি আর কি, মড আকারে যেভাবে করি,
তাহলে প্রথমে আমরা যদি একটা এপসাইলন চুজ করি এখানে, তাহলে একটা ডেল্টা থাকতে হবে, সাজ দ্যাট আমরা কি লিখবো, মড অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এ কমা বি, এটা লেস দ্যান এপসাইলন হবে হোয়েন এভার এক্স কমা ওয়াই belongs to some neighborhood in of a comma b। তার মানে লিমিটেরই জাস্ট আমাদের ডেফিনেশন, শুধু এখানে এ ছিল আর এখানে আমরা এফ অফ এ কমা মানে ফাংশনাল ভ্যালুটাকে লিখেছি। আর এই এনটা কি হতে পারে, এখানেও সেই একই জিনিস লেখা আছে, সেই সার্কুলার নেইবারহুড হতে পারে, যেগুলো আমি সেই বারবার বলছি যে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ লেস দ্যান ডেল্টা স্কোয়ার, এরকম হতে পারে সার্কুলার নেইবারহুড, বা হতে পারে সেক্ষেত্রে স্কোয়ার নেইবারহুড বা রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড যদি হয়, তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে কন্টিনিউটির সেই ডেফিনেশন। তাহলে এইটা গেল আমাদের কন্টিনিউটির ডেফিনেশন। এবার আমরা কি করব না, এই কন্টিনিউটির উপর বেস করে আমরা তার কিছু প্রপার্টি খেয়াল করব। দেখ নিচে পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট কন্টিনিউটি বলে আছে, এ থেকে ই নাম্বার পয়েন্ট অব্দি আলোচনা করব। সবার ফার্স্ট পয়েন্টটা কি বলছে, ফার্স্ট পয়েন্টটা বলছে যে এই যে ফাংশনটা সেটা যদি কন্টিনিউয়াস হয় টু ভেরিয়েবলসের ক্ষেত্রে, তাহলে আমরা যদি সেই ফাংশনটাকে ওয়ান ভেরিয়েবলে চেঞ্জ করে নিই, তার মানে কি, সাপোজ এই যে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই আছে ফাংশনটা, আমরা যদি এটাকে ওয়াইটাকে না রেখে সাপোজ ওয়াইয়ের জায়গায় যদি আমরা বি পুট করে দিই, তাহলে এটা তো ওয়াইয়ের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করা হবে, এবং এক্ষেত্রে আমাদের তার মানে এক্সটা ভেরিয়েবল, তার মানে এর আমরা এখন দেখব যে এর লিমিটটা, এই কন্টিনিউটি আমরা কিভাবে এটা আলোচনা করতে পারি। তার মানে আবারও বলছি, এই যে এফ অফ এক্স কমা ওয়াই, এখনো আমি ওয়াইয়ের জায়গায় বি বসাইনি, এফ অফ এক্স কমা ওয়াই এটা কোথায় কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, এ কমা বি পয়েন্টে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে। তাহলে এখন আমি দেখাতে চাই যে এই যে ফাংশনটা লিখেছি, একটা ভ্যারিয়েবলকে সেক্ষেত্রে কনস্ট্যান্ট করে দিয়েছি, তাহলে এই ফাংশনটা কি এ কমা বি পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এটা এখন আমরা আলোচনা করতে চাই। তাহলে দেখ এক নম্বর পয়েন্টে কি বলছে, ইফ এ ফাংশন এফ অফ টু ভেরিয়েবলস এক্স কমা ওয়াই ইজ কন্টিনিউয়াস অ্যাট এ, যেটা বললাম যে শুরুতেই দেয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট কত দেয়া আছে, এ কমা বি। নেক্সট বলছে দেন দি ফাংশন এফ অফ এক্স কমা বি, এই যে যেটা আমি লিখেছি এইটা, হুইচ ইজ আ ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল এক্স ওয়াই কনস্ট্যান্ট অ্যাট বি ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ। তার মানে এই যে ফাংশনটা এটা তার মানে কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে অ্যাট কি হবে, এক্স ইজ ইকুয়াল টু এ, তার কারণ এটা হচ্ছে এখন ওয়ান ভেরিয়েবলের ফাংশন। সিমিলারলি আমরা যদি এখানে এ কমা ওয়াই লিখতাম, তাহলেও এটা কি হয়ে যেত না, কন্টিনিউয়াস হয়ে যেত অ্যাট কি হতো না, ওয়াই ইজ ইকুয়াল টু বি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা নয় আমরা বলছি, তো এটাকে প্রমাণ কিভাবে করব আমরা একটু দেখি। যে প্রমাণটা দেখ আমাদের করে দেওয়া আছে এখানে, কিভাবে প্রমাণটা করব না, প্রথমত আমরা যেহেতু এইটা কন্টিনিউয়াস বলে দিয়েছিল এ কমা বি তে, তাহলে মড অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এ কমা বি, এইটা লেস দ্যান এপসাইলন আমরা পেয়ে গেছিলাম। হোয়েনেভার, আমি আর সেই ডেল্টাটা লিখলাম না, হোয়েনেভার সাম ফর অল এক্স ওয়াই বিলংস টু দি ডেল্টা নেইবারহুড অফ দ্য পয়েন্ট এ কমা বি, সেটা লিখলাম না, পাশে লেখা আছে। এখন আমি কি করছি, এখানে ওয়াইয়ের জায়গায় বি পুট করে দিচ্ছি। তাহলে ওয়াইয়ের জায়গায় বি পুট করে দিলে এটা কি হয়ে যাচ্ছে না, এফ অফ এক্স কমা বি মাইনাস হয়ে যাচ্ছে এফ অফ এ কমা বি, এটাও লেস দ্যান কি থাকছে, এপসাইলনই থাকছে, কেমন, এবং এটা ওয়ান ভেরিয়েবলের ফাংশন। তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে যে এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে এই যে ফাংশনটা এফ অফ এক্স কমা বি, এটা কি হয়ে গেছে না, কন্টিনিউয়াস হয়ে গেছে। সিমিলারলি এইটাও আমরা দেখাতে পারবো যে বি পয়েন্টে কি হবে, কন্টিনিউয়াস হবে। এটা কোথা থেকে ফলো করছে না, যেহেতু এফ অফ এক্স কমা ওয়াই এটা এ কমা বি তে কন্টিনিউয়াস, সেখান থেকে ফলো করছে। দু নম্বর পয়েন্টটা কি বলেছে, দু নম্বর পয়েন্টটা বলছে বি এ, যেটা খুব ইন্টারেস্টিংলি একটা পয়েন্ট, এটাও আমরা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে করেছিলাম আর কি। বলছে যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই সেটা যদি এ কমা বি পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে আমরা একটা নেইবারহুড খুঁজে পাবো, যে নেইবারহুডের মধ্যে থাকা প্রতিটা পয়েন্টে ওই এ কমা বিতে ফাংশনের যে চিহ্ন হবে, সাইন হবে, ওর নেইবারহুডের মধ্যে থাকা সেই পয়েন্টগুলোতেও ওই এফ এর সাইন একই হবে। B তে বলছে if f x, y is continuous at a b and f of a, b not is equal to 0, then there exists a certain neighborhood of a, b such that f x, y has the same sign যেটা বললাম as that of f a, b for every point x, y of that neighborhood। এটা এখন আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে কি বললাম, আমি আবারও বলছি,
যে যদি বলে দেওয়া থাকে যে এফ অফ এক্স কমা ওয়াই এইটা কি বলে দেওয়া আছে, কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, কোন পয়েন্টে বলে দেওয়া আছে, এ কমা বি পয়েন্টে বলে দেওয়া আছে, এবং এ কমা বি পয়েন্টে এর যে ভ্যালু, ফাংশনাল ভ্যালু, সেটা বলছে নট ইজ ইকুয়াল টু জিরো, কারণ আইদার এটা পজিটিভ আর নেগেটিভ। তাহলে বলছে যে এই এ কমা বি এর সাপেক্ষে আমি একটা নেইবারহুড পাবো যার অন্তর্গত প্রতিটা পয়েন্টে এর যে সাইনটা হবে ওই পয়েন্টগুলোতেও কিন্তু সেই এফ এর সাইন কি হবে না, সেম থাকবে। কি করে দেখাতে পারি? প্রথমে আমরা কি লিখবো, যেহেতু কন্টিনিউয়াস এ কমা বিতে, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এ কমা বি, এটাকে লিখলাম লেস দ্যান এপসাইলন, আর ওই ডেল্টার জিনিসটা লিখলাম না, লেখা আছে। এখন আমরা এই এপসাইলনটাকে নিজেদের ইচ্ছা মতো চুজ করতে পারি। আমরা এখানে এপসাইলনটাকে কত চুজ করে নিয়েছি না, আমরা এখানে লিখছি লেট এপসাইলন ইজ ইকুয়াল টু হাফ ইনটু মডের মধ্যে এফ অফ এ কমা বি, এই জিনিসটাকে চুজ করলাম। এটা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে এখন কত বসে গেল, হাফ ইনটু কত, মডের মধ্যে এফ অফ এ কমা বি। তাহলে এক্ষেত্রে আমরা জানি মডটাকে যদি এক্ষেত্রে আমরা তুলি, তাহলে এখানে বাদিকে আমাদের মাঝখানে তো এফ অফ এক্স কমা ওয়াই থাকবে, এটা গ্রেটার দ্যান কি হয়ে যাবে, এফ অফ এ কমা বি মাইনাস হয়ে যাবে হাফ দিয়ে মডের মধ্যে এফ অফ এ কমা বি, আর এই দিকে হয়ে যাবে এফ অফ এ কমা বি প্লাস দিয়ে হয়ে যাবে হাফ অফ মডের মধ্যে এফ অফ কি না, এ কমা বি, এই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য কর, দেখ যদি দেখিস যে এই এফ অফ এ কমা বি এটা পজিটিভ, তাহলে এখন আমরা কি লিখছি, ইফ এফ অফ এ কমা বি যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এই মডটা তুলতে পারবো, তাহলে এইখানে কত পাবো, হাফ এফ অফ এ কমা বি হবে, এখানে হবে 3/2 এফ অফ এ কমা বি, আর এফ অফ এ কমা বিটা পজিটিভ, তাহলে এদিকেও পজিটিভ এদিকেও পজিটিভ, সুতরাং এর মধ্যে যে এফ অফ এক্স কমা ওয়াই গুলো আছে তারাও কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। এর মধ্যে কোন এক্স কমা ওয়াই গুলো আছে, মানে কোন সেই ডোমেনের পয়েন্টগুলো আছে যার জন্য এটা পজিটিভ হচ্ছে, সেই যে আমরা একটা সেই নেইবারহুড পেয়ে গেছিলাম, এই এপসাইলনের জন্য আমরা একটা ডেল্টা পাবো, সেই ডেল্টা নেইবারহুডের মধ্যে থাকা প্রতিটা পয়েন্টের জন্য দেখছি এফটা কি হয়ে যাচ্ছে না, পজিটিভ হচ্ছে। আর যদি দেখিস এফটা নেগেটিভ হয়ে গেছে, যদি এটা নেগেটিভ হয় তাহলে এখানে কি হয়ে যাবে না, এই মডটা তুললে তখন একটা মাইনাস আসবে, তাহলে এখানে তখন হয়ে যাবে যে আমাদের এখানে যদি একটা ধর মড তুললাম, এখানে একটা মাইনাস আসলো, তাহলে প্লাস হাফ অফ এফ অফ এ কমা বি হবে, এবং সেখানে 3/2 এফ অফ এ কমা বি হবে, কিন্তু এফ অফ এ কমা বিটা নেগেটিভ, তার মানে মাইনাস এদিকেও মাইনাস, সুতরাং তখন আমরা একটা সেই নেইবারহুড পেয়ে যাচ্ছি যে ডেল্টাটা, তার মধ্যে থাকা প্রতিটা এক্স ওয়াই এর জন্য এফ এর মানটা কত হয়ে গেছে না, নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এফ অফ এ কমা বি তার যা চিহ্ন হবে, ওই এ কমা বি এর একটা নেইবারহুড পাবো, তার মধ্যে থাকা প্রতিটা পয়েন্টে এফ এর চিহ্ন কিন্তু সেই সেম হবে যদি কন্টিনিউয়াস হয়। সি পয়েন্টটা কি বলেছে, খুব সহজ, এটা লেখার দরকার নেই, দেখলেই বুঝতে পারবি। এফ আর জি যদি দুটো কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে আর টু এর ফাংশন আর কি, তাহলে এফ প্লাস মাইনাস জি, এফ ইন্টু জি, এফ বাই জি, মনে রাখতে হবে জিটা সেক্ষেত্রে নন জিরো, এফ বাই জি করলে এটা সবাই কন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে। এবং যদি পলিনোমিয়াল ফাংশন হয় তাহলে সেটা এভরিহোয়ার কন্টিনিউয়াস হয়, আমরা জানি ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রেও দেখেছি। সিমিলারলি রেশনাল ফাংশন যদি হয় এফ বাই জি, সেটাও কন্টিনিউয়াস হবে, কিন্তু এক্ষেত্রেও মনে রাখতে হবে যে জিটা সেক্ষেত্রে কিন্তু নন জিরো হবে সেই পয়েন্টগুলো। এবং বলছে কন্টিনিউয়াস ফাংশন অফ কন্টিনিউয়াস ফাংশন, কেমন কি বলেছে না, কন্টিনিউয়াস ফাংশন অফ কন্টিনিউয়াস ফাংশন সেগুলোও কি হবে না, কন্টিনিউয়াস হবে। এই ব্যাপারটা কিরকম বলেছে একটুখানি এখানে বলে দিই, যে কন্টিনিউয়াস ফাংশন অফ কন্টিনিউয়াস ফাংশন কিরকম হয়। সাপোজ ধর আমি একটা ফাংশন লিখছি, এখানে ধর ফাংশনটা এরকম লিখলাম, সেটা হচ্ছে সাইন এক্স ওয়াই, দেখ এই এক্স ইন্টু ওয়াই এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন ফর এনি এক্স ওয়াই, এবং সাইন হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে সাইন এক্স হোক বা সাইন থিটা হোক যাই হোক না, তাহলে এটা হচ্ছে দুটো ফাংশনের কম্পোজিশন, একটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই এই ফাংশন, একটা হচ্ছে সাইন থিটা, এদের দুজনের কম্পোজিশন করার ফলে সাইন এক্স ওয়াই এই ফাংশনটা তৈরি হয়েছে। তাহলে বলছে কন্টিনিউয়াস ফাংশন অফ কন্টিনিউয়াস ফাংশন, তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনের যদি কম্পোজিশন করি সেটাও কি হবে না, কন্টিনিউয়াস ফাংশন হবে। এটা ছিল সি পয়েন্ট। তারপরে দেখবে এটা অঙ্ক পাবি, একটা নয় দুটো, 13.4.1 এবং 4.2, এই দুটো অঙ্ক দেখার পরে দেখ আমরা এখানে সরি দুটো নয়, এখানে তিনটে আছে, 13.4.3, তারপরেও আর একটা আছে 4.4, এই চারটে অঙ্ক পরপর দেখবি দাগিয়ে নে। তারপরে দেখ ডি একটা পয়েন্ট আছে এবং লাস্টে আমাদের ই পয়েন্ট আছে। আমি ডি পয়েন্টের ক্ষেত্রে একটু বলবো, ডি পয়েন্টের ক্ষেত্রে বেসিক্যালি এখানে বোঝানোর কিছু নেই, শুধু মনে রাখবি এটা, যে যদি কোনো একটা ফাংশন কোনো একটা ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ওখানে কি হয়ে যাবে না, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কি বললাম, কোনো একটা ফাংশন যদি কোনো একটা ক্লোজড এবং বাউন্ডেড আর কি, এখানে বাউন্ডেড
কমপ্যাক্টটা বেসিক্যালি প্রথমে হওয়ার দরকার নেই, শুধু ক্লোজ হলেই সেই জিনিসটা হয়ে যাবে। যদি কোনো একটা ক্লোজ ইন্টারভালে কোনো একটা ফাংশন সেটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কি হয়ে যাবে না, ওখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং যদি সেই যে ইন্টারভালটা, যে ক্লোজ ইন্টারভালটাকে আমি নিলাম যেখানে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যদি ফাংশনটা, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বাউন্ডেড হচ্ছে ওই রিজিয়ানের মধ্যে ফাংশনটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফাংশনটা প্রত্যেকটা ভ্যালুকে অকার করবে। তার লিস্ট ভ্যালুকেও ওই ডোমেনের মধ্যে থাকা কোনো একটা পয়েন্টে অকার করবে, এবং তার গ্রেটেস্ট ভ্যালুকেও ওই ডোমেনের মধ্যে থাকা কোনো একটা পয়েন্টে অকার করবে। এটা আমাদের ছিল সেই ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, যেটা কিন্তু আমরা থার্ড সেমে করেছিলাম। সেই জিনিসটাই এখানে বলা হয়েছে ডি নম্বর পয়েন্ট। আর ই নম্বর পয়েন্ট একদম লাস্টে বলেছে, এটা হচ্ছে কম্প্যাক্ট সেটের উপর বেস করে বলেছে। আমি এখানে একটা জিনিস লিখে দিই, এখানে এটা খুব খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখ আমরা তিনটে জিনিস লিখবো, সেই তিনটে জিনিস মনে রাখবি যে তারা তিনজনের ইকুইভ্যালেন্ট। মানে একটা যদি হয় সেখানে, তাহলে অন্যটাও হবে, মানে যে কোনোটা অন্যটাকে ইমপ্লাই করবে। কিরকম? কম্প্যাক্ট সেট তোরা জানিস, পড়েছিস। কম্প্যাক্ট সেট কাকে বলে না, যদি কোনো একটা সেটের আমরা তার কোনো ওপেন কভারের যদি ফাইনাইট সাব কভার এক্সিস্ট করে, তাহলে সেই সেটটাকে আমরা কি বলি? কম্প্যাক্ট বলি। তার অন্য একটা কিভাবে বলা যায়, হেইনবোর্ডের থিওরেম ইউজ করে না, ক্লোজড আর বাউন্ডেড হলে সেই সেটটাকে আমরা কম্প্যাক্ট বলি, তাই তো? এক্ষেত্রেও আমরা R2 এর ক্ষেত্রে সেট নিলে সেক্ষেত্রেও কম্প্যাক্ট পাবো। এবং সেই কম্প্যাক্টনেসের উপর বেস করে তিনটে প্রপার্টি আমি এখন লিখবো। এক নম্বর প্রপার্টি কি বলছে? এক নম্বর প্রপার্টিতে বলছে ই একটা সেট আর কি, ইজ, ইটা কিন্তু R2 এর একটা সাবসেট আর কি, ইজ ক্লোজড অ্যান্ড কি বলেছে? বাউন্ডেড। দু নম্বরে কি বলছে? ই ইজ বলছে হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট। এবং তিন নম্বর পয়েন্টে বলছে কি না, এভরি ইনফাইনাইট সাবসেট অফ ই হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন ই। কি বলছে? এভরি ইনফাইনাইট সাবসেট অফ ই হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন ই। কেমন? এই যে তিনটে আমি স্টেটমেন্ট লিখলাম, এই তিনটে স্টেটমেন্ট কন্টিনিউটির ক্ষেত্রে, এই এক্ষেত্রে আমাদের সেভারাল ভেরিয়েবলের যে R2 এর যে ফাংশন আমরা নিচ্ছি, সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কন্টিনিউটির ক্ষেত্রে। এই তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট। যে কোনো একটা লাইন অন্য দুটো লাইনকে মানে ইমপ্লাই করবে। তার মানে কোনো একটা ফাংশন, কোনো একটা সেট যদি ক্লোজড এবং বাউন্ডেড হয়, তাহলে সেটা কম্প্যাক্ট হবে, এবং তার প্রত্যেকটা ইনফাইনাইট সাবসেটের একটা লিমিট পয়েন্ট থাকবে সেই ই এর মধ্যে। সিমিলারলি যদি এটা হয়, তাহলেও কিন্তু এই দুটোকে ইমপ্লাই করবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং কম্প্যাক্ট সেটকে মিশিয়ে তার উপর বেস করে এই তিনটে পয়েন্ট আমরা পাচ্ছি। মনে রাখবি যে এতদিন তুই জানতিস কি না, কোনো একটা সেটকে কম্প্যাক্ট কখন বলতাম? ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। এখন আরও একটা জিনিস শিখলি কি না, কোনো একটা সেটের যদি যে কোনো ইনফাইনাইট সাবসেটে একটা লিমিট পয়েন্ট থাকে ওই সেটের মধ্যে, তাহলেই বলবো যে সেই সেটটা কি হয়ে যাবে? কম্প্যাক্ট হয়ে যাবে, মানে সেই সেটটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হয়ে যাবে। এটা নতুন জিনিস শিখলি, এই পয়েন্টটা আগে এটা জানতিস না। কেমন? এবং এর পরে দেখবি দুটো এখানে থিওরেম করা আছে। থিওরেম লাগবে না, আমরা যা স্টেটমেন্টটা পড়বো, এই স্টেটমেন্টটা আমরা আগেও দেখেছি যে যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটার যদি ডোমেন সেটটা কম্প্যাক্ট হয়, তাহলে তার রেঞ্জ যেটা হবে, ইমেজ সেট যেটা হবে, সেটাও কি হবে? কম্প্যাক্ট হবে। তাহলে বলেছে এক নম্বর থিওরেমে, দি রেঞ্জ অফ এ কন্টিনিউয়াস ফাংশন অন এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট, যেটা বললাম আর কি। প্রুফ পড়ার দরকার নেই, যে স্টেটমেন্টটা দেখে রাখ। আর একটা বলেছে দু নম্বরে কি না, দেখবি এখানে সেই রিমেম্বার বলে বক্সের মধ্যে লেখা আছে, আমি ওই জিনিসটাই বলছি স্টেটমেন্টটা খালি। এ ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস অন এ কম্প্যাক্ট ডোমেন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হিয়ার। তার মানে বলছে যদি কোনো একটা ফাংশন কোনো একটা কম্প্যাক্ট ডোমেনের উপরে, মানে ওর ডোমেন সেটটা যদি এখন কম্প্যাক্ট হয়, তার মানে সেই ক্লোজড এবং বাউন্ডেড যেটা আগে বললাম আর কি আমরা, তাহলে সেই ফাংশনটা ওখানে কি হয়ে যাবে না, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এই দুটো থিওরেমের স্টেটমেন্ট জেনে রাখ। তাহলে এই গেল আমাদের ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। তার টু ভেরিয়েবলের যখন আমরা আলোচনা করলাম ফাংশন নিয়ে, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের ক্ষেত্রে টু ভেরিয়েবলের ফাংশনগুলো তার লিমিট এবং কন্টিনিউটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ থেকে শুরু করব।